নানা বিপর্যয় তৈরি করা হয়েছে এবং বিশেষ কতগুলো ক্ষেত্র একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আর্থিক খাত, ব্যাংক ক্ষেত্র সহ। সেই জায়গা থেকে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বলা চলে, যদি উত্তরাধিকার হিসেবে দেখেন, আমরা একটা বিধ্বস্ত, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছি। সেখান থেকে কিভাবে উত্তরণ ঘটানো যাবে, প্রথমত পুনরুদ্ধার, তারপরে উত্তরণ, এবং শেষ পর্যন্ত একটা আবার সমৃদ্ধ পুনর্গঠনের দিকে যাওয়া যাবে, সেটার কাঠামোগত জায়গাটা তৈরি করা ছিল এই বাজেটের এবং বর্তমান সরকারের প্রধান লক্ষ্যের জায়গা। কাজেই ওই দিক থেকে বলা চলে যে আমরা একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে মানে পুনরুদ্ধার করছি, এখান থেকে উত্তরণ এবং পুনর্গঠনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সে কারণে বাজেটের যে কাঠামোগত জায়গায় একটা বড় পরিবর্তন এসছে, যে এই বাজেট এইরকম একটা পরিস্থিতিতে, এটা কি একটা, আমাদের সামনে দুটো পথ ছিল, একটা হচ্ছে একটা রক্ষণশীল বাজেটের দিকে যাব, নাকি একটা এক্সপ্যানশনারি কিংবা মানে প্রসারণমূলক বাজেটের দিকে যাব। আমাদের বাংলাদেশ কিংবা দুনিয়ার বিভিন্ন বড় জায়গা থেকে আমরা উদাহরণগুলো যদি দেখি, যে এই সংকটকাল কিংবা যে কোনো বিপর্যস্ত অর্থনীতির পুনরুদ্ধারের জন্য এক্সপ্যানশনারি বাজেট দিকে যাওয়া, অর্থাৎ কি প্রসারণের দিকে যাওয়া এবং রাষ্ট্রের দিক থেকে আরো বেশি পাবলিক এক্সপেন্ডিচার বাড়ানো, সেটাই পথ হিসাবে এসছে। মানে অনেকটা যেমন মানে কেনশীয় অর্থনীতির ধারায়, লেগেসিতে একটা কথা আছে, যখন আপনি সংকটে থাকবেন তখন আপনি বেশি খরচ করবেন, যখন আপনি তুলনামূলক ভালো জায়গায় থাকবেন তখন আপনি সঞ্চয় করবেন। তো সেই জায়গা থেকে বাংলাদেশে এই বাজেটটা দেখা হয়েছে। কিন্তু আবার যদি আমি ওই দিক থেকে দেখি যে বাংলাদেশের বাজেটের আকার কিরকম, আসলে আমাদের বর্তমান বাজেট হচ্ছে জিডিপি 13.5%, কিন্তু পাশের দেশ ভারত থেকে শুরু করে আপনি গড় যদি দেখেন, তাহলে দেখবেন যে 28 থেকে 33% জিডিপির বাজেট, জিডিপির 28 থেকে 33% পর্যন্ত বাজেট থাকে। কোন কোন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে প্রায় 50% পর্যন্ত যায়। ফলে আমরা যখন আমাদের এই পাবলিক এক্সপেন্ডিচার বাড়ানোর জায়গা থেকে দেখি এবং সমগ্র অর্থনীতি একটা গতি সঞ্চারের জায়গা থেকে দেখি, তখন যে আকারে আসলে এটা করা দরকার ছিল সেরকম আকারের সামর্থ্যটা এই মুহূর্তে নেই। ফলে সামর্থ্য বাস্তবতা অনুযায়ী যতটুকু এক্সপ্যানশনারি যাওয়া সম্ভব ছিল সেভাবেই বাজেটের আকারটা ঠিক করা হয়েছে। আচ্ছা, আমি একটু এক্সপেনশনের প্রসঙ্গে একটু পরে আসি। আমি শুধু আপনাকে বলতে চাই যে আপনি একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির ক্ষেত্রে সেইটার উত্তরাধিকার বা সেটার ধারাবাহিকতার ক্ষেত্রে আপনি এটা বলছিলেন, কিন্তু আমাদের তো মাঝখানে 2024-25-এ অন্তর্বর্তী সরকারও একটা বাজেট দিয়েছে, অন্তর্বর্তী সরকার একটা বাজেট দিয়েছে। ওইটা কি আপনাদেরকে হেল্প করে নাই? কারণ আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলি, আমি অসম্ভব মিল দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সরকারের শেষ বাজেট আর বর্তমান আপনাদের সরকারের বাজেটে। ওই অন্তর্বর্তী সরকারের বাজেটটা একটু আলাদা, কিন্তু আপনাদের দুইজনের বাজেট প্রায় একরকম। মানে এটা কি ইচ্ছাকৃত কিনা সেটাও একটু যদি বলেন। আমি ফিগারগুলি বলতে পারি, আপনি আমি না, দেখুন, টাকার অঙ্কের দিক হিসেব করলে বাজেটের পুরো মানে কাঠামোটাকে বোঝা যাবে না। টাকার অঙ্ক তো ধরেন আগের বাজেটের তুলনায় সাধারণত বাজেট বৃদ্ধি পায়। অন্তর্বর্তী সরকার মাঝখানে কিছুটা রক্ষণশীল নীতি নিয়েছিলেন, কিন্তু সেটা আসলে আমাদের অর্থনীতির এই যে সংকট যেটা, সেখান থেকে উত্তরণের যে জায়গার জন্য পুনরুদ্ধার কালে যে অবস্থান নেওয়া দরকার, সেটা আসলে ওইভাবে নেওয়া হয়নি, অথবা সেই জায়গায় অতটা সাফল্য অর্জন করেনি। যে জায়গাটায় কথা আমি বলছিলাম, যে সেটা হচ্ছে যে আমাদেরকে এই জায়গায় একটা ইন্টারভেন করতে হবে, অর্থাৎ রাষ্ট্র এখন অর্থনীতি পুনরুদ্ধারের জায়গায় যখন যাবে, তাকে তার ইন্টারভেনশনের জায়গায় আমাদের বাজেটের আকারটা বড় করতে হয়েছে, এবং সেই বড়টা প্রয়োজনের তুলনায় অনেক কম, কিন্তু এটাই আমাদের এখনকার সামর্থ্যের সাথে সামঞ্জস্য রেখে যতটুকু বড় করা গেছে। এখন এখানে বাজেটের আপনি যদি দেখেন যে আমাদের অগ্রাধিকারগুলো কি, 10টি অগ্রাধিকার তৈরি করা হয়েছে। সেই 10টি অগ্রাধিকারই বাজেটের কাঠামোটাকে তৈরি করে দিয়েছে, যে আমরা কিভাবে এই বাজেটটা আসলে করতে যাচ্ছি। এইখানে আপনি বাজেট পড়ে দেখবেন যে আমরা সকল মানুষকে এই অর্থনৈতিক তৎপরতার মধ্যে আনা, এটা একটা বড় জায়গা, যেটা ইকোনমিক ডেমোক্রেটাইজেশনের কথা পরিষ্কার করে বলা হয়েছে, এবং সেই অনুযায়ী সকল মানুষ যাতে অর্থনৈতিক তৎপরতা আসতে পারে, সেটা বাজেটের প্রথম লক্ষ্যের জায়গা ছিল। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য সহ সামাজিক সুরক্ষা খাতকে এক্সপ্যান্ড করা, এবং এইটা হচ্ছে একটা আসলে অ্যাপারেন্টলি মনে হবে যে আমরা হয়তো মানুষকে খুশি করার চেষ্টা করছি, মোটেই তা না, বরং এটা একটা দীর্ঘমেয়াদী
মানে বিনিয়োগের জায়গা। সাধারণত এই সংকটকাল থেকে উত্তরণ করতে দুটো পথ অবলম্বন করা, একটা যেটাকে বলে স্পেশিয়াল রিঅর্গানাইজেশন, মানে আপনি ক্ষেত্র এবং পরিসরগতভাবে আপনার বিনিয়োগের বহুমুখীকরণ ঘটাতে পারছেন কিনা, নতুন নতুন লাভজনক বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতে পারছেন কিনা। এই স্পেশাল রিঅর্গানাইজেশনের মধ্য দিয়ে এটা তৈরি হয়। এবং এই বাজেটের মধ্যে আমি একটা করে আসি সাকিব ভাই, একটা করে আসি, তাহলে একটু আমার জন্য একটু সুবিধা আপনি হবে। আমার কথা না শুনলে তো আমি বলা যাবে না, এটা তো না না, আপনার কথাই আমি শুনতে চাই, আমি এই জায়গায় আসবো। আজকে তো আর কেউ আমাদের আশা করি যে আমি একটু বুঝতে আসে যে ব্যাপারটা হলো যে আপনি বাজেটের আকার বৃদ্ধি করেছেন, সরকার অন্তর্বর্তী সরকার আসলে একটু সংকোচনমূলক নীতিই নিয়েছিল, সেজন্য বাজেটের আকারটা একটু ছোট করে রাখতে চেয়েছিল। এমনকি একটা অর্থ বছর থেকে আরেকটা অর্থ বছরে বাজেটের পরিমাণ কমা বাংলাদেশের ইতিহাসে আমি আর মনে করতে পারি না। 2024-এ 7.97 মানে 7,97,00,000 টাকার বাজেট থেকে এইটা কমে মানে এটা তো পড়তে পারি না, মানে 797 লাখ কোটি টাকা আসলে থেকে কমে 2024-এ এইটা আসলে ওই সময় বোধহয় 720-এ আসছিল, রাইট? 2025-26-এ 790-তে আসছিল, মানে 797 থেকে 790-তে আসছিল লাখ কোটি টাকার হিসাবে। আপনারা সেটা বাড়ায় এটাকে 938-এ নিয়ে গেছেন, 938 লাখ কোটি টাকায়। কিন্তু এই যে বাড়ানোটার মধ্যে কি 938 লাখ কোটি টাকা, 9,38,000, হ্যাঁ আমি 938 বলতে সুবিধা হচ্ছে 9,38,000 কোটি, 9,38,000, হ্যাঁ 9,38,000 কোটি টাকাতে আপনারা নিয়ে গেছেন ব্যাপারটাকে। কিন্তু এইটার মধ্যে আপনারা যে রাজস্ব লক্ষ্য ঠিক করছেন, যে রাজস্ব লক্ষ্য হচ্ছে 5,41,000 কোটি টাকার থেকে 6,95,00,000 কোটি টাকা, 6,95,000 কোটি টাকা, 6,95,000 কোটি টাকা। এইটা মানে সরকারে থাকা লোক ছাড়া কেউ আমাদেরকে বলে নাই যে এই রাজস্ব আপনাদের আদায় হবে। এই রাজস্ব আদায় হওয়ার কোনো মেশিনারি, কোনো কিচ্ছু আমাদের আছে। দুই হচ্ছে আপনারা যে বাজেট ঘাটতিটা দিয়েছেন 2,43,000 কোটি টাকা, সেই 2,43,000 কোটি টাকাটাও আপনারা দুইটা ভাবে নেবেন। একটা হচ্ছে বৈদেশিক ঋণ করে নেবেন, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ খাত থেকে আপনারা নেবেন। অভ্যন্তরীণ খাত থেকেও আপনারা 1 লাখ কোটি টাকার বেশি নেবেন। আসলে নির্দেশীয় ঋণ নেবেন আপনারা 1,27,000 কোটি টাকা, বিদেশ থেকে আনবেন আপনারা 1,09,850 কোটি টাকা। আমার প্রশ্ন এবার একটু বড় করে বলেন সাকিব ভাই, এই জিনিসের মধ্যে দিয়া আমরা গত 15-17 বছর এই ফর্মুলাতেই গেছি। আমি একটা বিরাট বাজেট দিব, আজকে 5,00,000 কোটি টাকার থেকে পরশুদিন 10,00,000 কোটি টাকা, পরের দিন 15,00,000 কোটি টাকা, একটা ঘাটতি বাজেট দেখাবো, একটা রাজস্বের একটা কাল্পনিক অঙ্ক দেখাবো, তারপরে আমরা ব্যাংকের থেকে লোন নিব, ওই টাকাটা দিয়ে একটা আলাদা বাজারে একটা অস্থিরতা তৈরি হবে। জিনিসপত্রের দাম বাইরে আকাশ ছুঁয়ে যাবে, সাধারণ মানুষ সাফার করবে, পরবর্তী বছরে এটা আবার বাড়বে। এই একই ফর্মুলার বাইরে এইটা কিনা সাকিব? আমি সরি, আমি একটু মানে আপনি কেন বাইরে আমি সেটা বলছি। জি বলেন। দেখুন, প্রথমে যে কথাটা আগে জায়গা থেকে বলছিলাম, যে ওই পর্বটা একটু শেষ করে নেই। যেটা বলছিলাম যে এই মুহূর্তে আমাদের পুনরুদ্ধার কালে যেতে গেলে আমাদেরকে একটা ব্যাপক মানে আমাদের যে উৎপাদনশীল খাতটা আছে, আমাদের ব্যবসা বাণিজ্য, বিশেষত শিল্প কলকারখানা, সেটার একটা সম্প্রসারণ দরকার। এবং সেটার সম্প্রসারণ ঘটাতে গেলে আমাদের যে সমস্ত পণ্য, বিশেষত রপ্তানি খাতে আমরা কয়েকটি পণ্যে সীমাবদ্ধ, আমাদের নতুন নতুন ক্ষেত্র কিন্তু তৈরি করতে হবে, যেটা আমি বলছিলাম স্পেশাল রিঅর্গানাইজেশন। মানে এই জায়গাতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। আপনি যদি দেখেন যে দেশীয় শিল্প কর কোনটা কমানো হয়েছে, কোনটা বাড়ানো হয়েছে, এই ক্ষেত্রে পরিষ্কার নীতিগত অবস্থানটা হচ্ছে যেসব পণ্য আমরা উৎপাদন করি বাংলাদেশে, সেই সব পণ্যের কাঁচামালের ক্ষেত্রে কর কমানো হয়েছে। যেসব পণ্য ওই আমরা উৎপাদন করি কিন্তু ফিনিশ পণ্য আমদানি হয়, সেই সব ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে। তার মানে স্পষ্টতই দেশীয় শিল্প কলকারখানাকে একটা প্রোটেকশনের জায়গা থেকে এবং তাকে গ্রো করার জায়গা থেকে একটা করের কাঠামোটাকে তৈরি করা হয়েছে। সুতরাং এই দিক থেকে এবং নতুন নতুন অনেকগুলো ক্ষেত্র, ইলেকট্রনিক্স, আইসিটি সেক্টর, এগ্রো প্রসেসিং থেকে শুরু করে অনেকগুলো জায়গায় 8-10টি ক্ষেত্রকে স্পষ্টত একটা প্রণোদনা দেওয়ার জায়গা যাচ্ছে। এখন এটা আপনি বলতে পারেন যে এটা তো গদবাঁধা কথা হলো। গদবাঁধা নয় এই কারণে, কারণ এটা যে গ্রো করবে তার পেছনের 3টা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। একটা হচ্ছে
আমি চারটা পরে আসছি, চতুর্থটায়। প্রথমে তিনটার কথা বলি। একটা হচ্ছে ব্যবসা বাণিজ্য সহজীকরণ করার জন্য ডিরেগুলেশনের জায়গায় যাওয়া হয়েছে, যাতে ব্যবসা বাণিজ্য করতে, উদ্যোগ নিতে কোনো হয়রানির জায়গা না হয়। আমাদের এখানে মানে যে কোনো ব্যবসা নিবন্ধন করতে 48 ঘন্টার মধ্যে যাতে সেটা হয়, এবং সমস্ত কাগজপত্র 7 থেকে 14 দিনের মধ্যে যাতে পায়, সেটা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং একটা টাস্ক ফোর্স কাজ করবে, সপ্তম দিন থেকে অষ্টম দিনে গেলেই সেখানে তারা সেটার প্রতিকার পাবেন। সুতরাং এই যে ডিরেগুলেশনের অনেকগুলো, আমি এখন আর বলছি না, লাইসেন্সিং থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যতগুলো মানে উদ্যোগ নেওয়া হয়েছে, এটা বাংলাদেশে অভূতপূর্ব, এই উদ্যোগগুলো নেওয়া হয়নি। 2 নম্বর হচ্ছে আপনার বাংলাদেশের উৎপাদনশীল খাত বিকাশ একটা বড় সংকটের জায়গা হচ্ছে জ্বালানি খাত। জ্বালানি খাতকে একটা আত্মনির্ভরশীল খাতের দিকে নিয়ে যাওয়ার পরিষ্কার মানে রূপরেখা তৈরি করা হয়েছে। আমরা, আপনি জানেন, বহুবার আলোচনা করেছি বাংলাদেশের অভ্যন্তরীণ গ্যাস স্থলভাগে এবং মানে সমুদ্র বক্ষে, তার জন্য উদ্যোগ নেওয়া হয়নি। এবং এই সরকার এসেই 5টি নতুন রিগ কেনার দায়িত্ব দেওয়া হয়েছে, উদ্যোগ গ্রহণ করেছে, এবং খুবই দ্রুততম সময়ের মধ্যে যাতে আমরা স্থলভাগে অনুসন্ধানে যেতে পারি, এবং সমুদ্রবক্ষে অনুসন্ধানের জন্য যাতে এই যে নতুন করে পিএসসি চুক্তি করার এবং সেখানে দেশের স্বার্থ রক্ষা করে পিএসসি চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। 20% বিদ্যুৎ যাতে আমরা রিনিউয়েবল এনার্জি থেকে আনতে পারি, এবং সেইটার জন্য যে ম্যাসিভ উদ্যোগ নেওয়া হয়েছে, এটা বলতে পারেন যে ক্রাইসিসকে একটা অপরচুনিটিতে পরিণত করার একটা পলিসির জায়গা। সো এনার্জি আরেকটা গুরুত্বপূর্ণ। থার্ড থিং হচ্ছে আর্থিক খাত এবং ব্যাংক ব্যবস্থা, যেটা প্রায় ধ্বংস করে ফেলা হয়েছিল, পুঁজিবাজার একেবারে মানে শূন্য করে ফেলার মতো অবস্থা। এই জায়গাগুলোকে ব্যাপকভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এই তিনটে বিষয় আমাদের শিল্প, কলকারখানা সহ ব্যবসা বাণিজ্যকে এখানে ব্যাপকভাবে সাপোর্ট দিবে। এক নম্বর। নাম্বার 2 হচ্ছে যেটা আমি বলছিলাম, এটা আরেকটা, এটাকে বলে টেম্পোরাল ডেফারমেন্ট। মানে আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং কি বলে বাসস্থান এবং মানে সামাজিক সুরক্ষা খাত, এই খাতে আপনি দেখুন, শিক্ষা খাতে জিডিপির 2 ভাগ, স্বাস্থ্য খাতে 1 ভাগ, ব্যাপকভাবে বাসস্থানের উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং সামাজিক সুরক্ষা খাতে 1,44,000 কোটি টাকা বরাদ্দ আছে, যেটা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে নানা ধরনের সোশ্যাল সেফটি নেট ডেভেলপ করা হয়েছে। এইগুলোর মূল লক্ষ্যটা হচ্ছে যে বিনিয়োগ, এটা এক ধরনের দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যে বিনিয়োগের মধ্য দিয়ে মানুষ যেমন প্রাথমিকভাবে স্বস্তির জায়গাটা কিছুটা তৈরি হবে, অন্যদিকে প্রান্তিক মানুষেরাও, যাকে বলে যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, এবং তারা অভ্যন্তরীণ বাজার, মানে এটা একটা বলতে পারেন যে এই ধরনের যেগুলো মোরালিও কারেক্ট, ইটস এ গুড ইকোনমিক্স। মানে এইখানে আপনার অভ্যন্তরীণ বাজারের ব্যাপক সম্প্রসারণের জায়গা হচ্ছে, মানুষ সেখানে নিজেরা সেটা খরচ করবে, আবার সঞ্চয় করবে, এবং নিজের অর্থনৈতিক তৎপরতাতে যুক্ত হবে। ফলে এই দুটো মিলে, শেষ করি, আমি শেষ বাক্যটি শেষ করি, এই দুটো মিলে আমরা মানে এই ক্ষেত্র এবং পরিসরের পুনর্গঠন, অন্যদিকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং সামাজিক সুরক্ষায়, দুটো মিলে আমরা আসলে বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী একটা মানে লক্ষ্য এখানে স্থির করা হয়েছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই ডিরেকশন আগে কখনো এখানে ওইভাবে দেখা যায়নি। এখন আপনি বলছেন, আপনার প্রশ্নে আসি, যে আমরা আসলে এই অর্থের যোগানটা কোথা থেকে দিব? অর্থায়নের বিষয়টা তো আগেও একই রকম ছিল, এবং শেষ পর্যন্ত আমরা ঋণে গিয়েছি। এটা আমরাও বলেছি, আমরা যখন এই বিগত সরকারগুলোর সমালোচনা করেছি, বিশেষভাবে ফ্যাসিবাদী আমলে যখন সমালোচনা তুলেছি, যে তারা একটা ঋণ নির্ভর অর্থনীতির দিকে যাচ্ছে। কারণ হচ্ছিল যে অভ্যন্তরীণ আয়, এই অভ্যন্তরীণ আয়ের জায়গাটা প্রায় একটা স্থবিরতার মধ্যে আটকে গিয়েছিল, এবং তারা বাজেট বাড়িয়ে চলেছিল, এবং সেই বাজেট অভ্যন্তরীণ আয় যেহেতু কোনো গতি নাই, সুতরাং সেটা ক্রমাগত ঋণ নির্ভরতার দিকে গিয়েছে। এখন আমাদের একটা সীমাবদ্ধতা হচ্ছে, পূর্বের সরকার, ফ্যাসিবাদী সরকার যেভাবে ঋণকে একটা মানে এমন জায়গায় নিয়ে গেছে, যেখান থেকে আপনি রাতারাতি তো সরতে পারছেন, আপনাকে তো ঋণের সুদ শোধ করতে হচ্ছে, ঋণের আসল শোধ করতে হচ্ছে, এটা একটা দিক। অন্যদিকে এই বাজেটে রাতারাতি আপনি অভ্যন্তরীণ আয়কে বাড়াতে পারছেন না। কিন্তু আপনি যদি দেখেন যে আমরা অভ্যন্তরীণ আয় এবং ঋণ নির্ভরের জায়গায় কোন জায়গায় করছি, বিগত বছরের বাজেটেও অভ্যন্তরীণ আয় এবং ঋণ নির্ভরতা দুটার মধ্যে যা ছিল, এই বছরের 26-27-এর বাজেটে ঋণ কিন্তু আগের বছরের তুলনায় শতাংশে কম, অভ্যন্তরীণ আয় আমরা বৃদ্ধি করেছি। এখন অভ্যন্তরীণ আয় আসবে কোত্থেকে? এটা এই কারণেই ভিন্ন। আমার কাছে মনে হয় আমি শেষ করি, আপনি শেষ করেন,
মানে আপনি অনেকবার শেষ করেন, কিন্তু ঘটনা হচ্ছে আপনি অভ্যন্তরীণ আয় যে বাড়ায় সেটা পার্সেন্টেজ, ঋণ গ্রহণের পার্সেন্টেজটা আপনি বেশি দিচ্ছেন, সেটা তো নাম্বার, সেটা তো সত্য কথা না, সেটা তো ফ্যাক্ট না। কারণ আপনি 6,95,000 কোটি টাকা, 6,95,000 কোটি টাকা আপনি বলতেই পারেন বাজেটে। আমি জি বলছি জি 6,95,000 কোটি টাকা কেন। এই সরকার দায়িত্ব নেওয়ার 4 মাসের মাথায় জি ইতিমধ্যে আমাদের 4 লক্ষ কোটি টাকার রাজস্ব আয়ের মাইল ফলক আমরা অতিক্রম করেছি। এইটা যদি 2025-26 অন্তর্বর্তী সরকারের সাথে মিলান, 24-25-এর সাথে মিলান, তার চাইতে বেশ উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এবং এটা 15ই জুলাই থেকে ফাইনাল হিসাবটা যখন আমরা পাবো, এটা আশা করা যাচ্ছে যে আরো বৃদ্ধি পাবে। তাহলে এইটা 1 নম্বর দিক। এবং আমরা বলছি যে কেন অভ্যন্তরীণ আয় বৃদ্ধি পাবে, 3টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মানে আমাদের অভ্যন্তরীণ আয় কর ব্যবস্থার একটা মানে প্রধান ত্রুটির জায়গা হচ্ছে যে পলিসি এবং ইমপ্লিমেন্টেশন এটা একই সংস্থার হাতে আছে। এটা বাইফার্কেশন প্রয়োজনীয়। পলিসি ঠিক করবে যারা কর ব্যবস্থাপনা বোঝে, এ বিষয়ে বিশেষজ্ঞ তারা, আর ইমপ্লিমেন্টিং অথরিটি ভিন্ন হবে, এবং এই দুটো প্রতিষ্ঠানকে আলাদা করা হবে, এবং এই নীতি ঠিক করার জায়গায় কোনো আমলাতান্ত্রিক প্রভাব থাকবে না। এটা হচ্ছে 1 নম্বর জায়গা। এইটা গুরুত্বপূর্ণভাবে আমাদের কর কাঠামোকে পরিবর্তন করবে। সেকেন্ড থিং, যেটা আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুরোটার অটোমেশন, যেটা মানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, মানে যে অটোমেশনের উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা কাজ করছে না, সেখানে ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে। আমরা যে অটোমেশনের উদ্যোগ নিয়েছি, দ্রুততম সময়ের মধ্যে অটোমেশন আমরা কমপ্লিট করতে থাকবো। এবং অটোমেশন এগুলা এই যে কর ব্যবস্থাপনা, মানে পুরো ভ্যাট, আমাদের পুরো কর ওকে, ব্যবস্থাপনা যে অটোমেশনের মাধ্যমে যাবে। সেটা তো থার্ড থিং, সেটা আরো 7-8 বছর আগের গল্প না? আগের গল্প, কিন্তু ওইটাই বলছি যে এটা কাজ করেনি। উদ্যোগ নিয়েছে, দুর্নীতি, এবং একটা মানে এমন একটা সফটওয়্যার তৈরি হয়েছে যে সফটওয়্যার আমাদের তো সেই ক্ষেত্রে তো সফটওয়্যার সেটা পর্যালোচনা, দুর্নীতি করা আলাদা জিনিস, কিন্তু এগুলি তো করা হয়েছে আরো আগে, 7-8 বছর আগে তো অটোমেশন তো শেষ। 4 মাসে কর রেয়াত, কর ফাঁকি এবং কর জালিয়াতি, এটার ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এবং সেই কঠোর অবস্থানের ফলেই কিন্তু এই যে বললাম যে 4 লক্ষ কোটি টাকার মাইল ফলক যে অতিক্রম করা হয়েছে, এবং আরো কিছুটা বাড়বে, সেটা তার মানে এই 4 লক্ষ কোটি টাকার মাইল ফলক তো অন্তর্বর্তী সরকারের ক্রেডিট, সাকিব ভাই, আপনারা তো 4 মাস। না, এটা ক্রেডিট, অন্তর্বর্তীর ক্রেডিট না। আমি আবারও বলছি, ওই 4 মাসে আপনি অন্তর্বর্তী সরকারের শেষ 4 মাস মিলিয়ে দেখেন, আর এই অন্তর্বর্তী এই শেষ 4 মাস আপনি মিলাই দেখবেন কেন? আপনি এই অর্থ বছরের 4 মাস, আপনাদের 8 মাস অন্তর্বর্তী সরকারের 2% এর বৃদ্ধি থেকে 12% আমাদের বৃদ্ধি পাচ্ছে। আপনি তো আপনারা আসার পরে, পুরো বছর আপনারা আসার পরে সবাই কর দিতে শুরু করছে বেশি বেশি। আমি বলি পুরো বছরের হিসাব যদি আপনি নেন, এটা 12% বৃদ্ধি। আর যদি আপনি যদি শেষ 4 মাসের হিসেব নেন, আমি এটা বললাম তো যে আপনি তো বলবেন যে পুরো বছরে তো অন্তর্বর্তী সরকার 8 মাস ছিল, সে কারণে আমি 4 মাসের হিসেবটা বলতে চাইছিলাম, যে 4 মাসেই যদি তুলনা করেন, 24-25 4 মাস, 25-26 4 মাস, এবং 26-27 এর 23-24, 24-25 এবং 25-26 4 মাস যদি আপনি হিসেব করেন, তাহলে এই পরিবর্তনটা দেখবেন। যদি 24-25-এর সাথে 25-26 আপনি বলতেছেন যে মার্চ থেকে জুলাই মানে মার্চ থেকে জুন, এই টাইমটা জুন, হ্যাঁ, এই সরকার দায়িত্ব নেওয়ার পরে 4 মাসে কর আদায় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। কর দিতে শুরু করছে, এটা তো আলাদা ইনভেস্টিগেশন হওয়া উচিত, যে হঠাৎ করে মানুষ কর দিতে শুরু করছে। কর রেয়াত, কর জালিয়াতি এবং কর ফাঁকি, এটার বিরুদ্ধে ব্যাপক একটা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমরা এই জায়গাটা এসেছি। আমাকে একটু শেষ করতে দেন। আমরা কিন্তু কর বাড়াইনি, বরং করের বেসটা বাড়ানো হয়েছে। এবং মানে এই বেসটা একেবারে মানে আরো এটা ক্রম প্রসারণশীল করা হবে, কারণ কিন্তু কার উপরে এমন ভাবে চাপিয়ে দেওয়া হবে না যে তিনি তার সামর্থ্যের বাইরে তাকে কর দিতে হবে। আপনি জানেন যে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী 4 লক্ষ টাকা প্রস্তাবনা সংসদে এনেছিলেন, এবং সেটা গৃহীত হয়েছে যে 4 লক্ষ টাকা আয় পর্যন্ত কর মুক্ত সীমা থাকবে, এবং এটা গ্র্যাজুয়ালি বাড়বে 4.5 লাখ পরবর্তী বছরগুলোতে, তারপরে 31-31 এটা 5 লাখ হবে। কিন্তু করের যে বেসটা বাড়ানো, তারপরে অটোমেশন এবং এই পলিসি এবং ইমপ্লিমেন্টেশনের এই পার্থক্যের ফলে, এবং কর ফাঁকি দেওয়া, কর জালিয়াতি এবং কর রেয়াত বন্ধ করার ফলে আমরা আশা করি এটা 6,90,000 কোটি টাকার যে লক্ষ্যমাত্রা, সেটার মানে সেই লক্ষ্যটা আমরা অর্জন করতে পারবো। এখন ধরেন আপনি যদি আমাকে বলেন 100%, মানে সেইটা তো আসলে নিশ্চয়ই ঠিক আছে, আগামী বছরে আপনি আমাকে প্রশ্ন করবেন যে আপনি কত আদায় করতে পারছেন। এই যে অর্থায়নের এই জায়গাটা এসছে, তার মানে এইটা এখন আমরা তো আরো বেশি বলতে পারতাম, আমরা আরো বেশি বলছি না, কারণ যেটা মোটামুটি ভাবে
এইখানে বাস্তবায়নযোগ্য বলে মনে হয়েছে, সেই বাস্তবায়নযোগ্য সীমাটাই ঠিক করা হয়েছে। এবং এখন যেহেতু এক্সপ্যানশনারি পলিসি, বাকি 2,43,000 কোটি টাকা তখন ঋণ হওয়া ছাড়া কোনো আমাদের সামনে এই মুহূর্তে তবে কেবলমাত্র ব্যাংক এবং বিদেশি ঋণের বাইরে বাংলা অন্যান্য উৎস, অর্থায়নের উৎস খোঁজা হচ্ছে, যেটা অর্থমন্ত্রী তার শেষ বক্তৃতায় পরিষ্কার করে বলেছেন যে কিভাবে দেশি বিদেশি উৎস থেকে বাংলাদেশের জন্য বিনিয়োগ ফান্ড তৈরি করার জায়গা তৈরি হচ্ছে। ফলে অর্থায়নের প্রশ্নটিও আমি মনে করি যে এই জায়গায় এটা, কিন্তু আপনি যেটা বললেন যে আমরা টাকার অঙ্কে, আপনি এইবারে গতবারের তুলনায় আমরা উল্লেখযোগ্য মানে 6%, আমি এক্স্যাক্টলি এখন এই সংখ্যাটা বলতে পারছি না, কিন্তু গতবারের যে আমাদের ঋণের মানে সাথে বাজেটের ঋণের সাথে যে শতাংশ, এইবারের বাজেটের টোটাল বাজেটের সাথে আমাদের কারণ হচ্ছে যে আপনারা 5,41,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যে আপনারা দেখাইছেন হচ্ছে 6,95,000 কোটি টাকা। তার ফলে বাজেটের যে ঘাটতি 2,56,000 কোটি টাকার থেকে 2,56,000 কোটি টাকার থেকে বাজেট ঘাটতি যে 2,43,000 কোটি টাকা, সেটা একটু কম মনে হচ্ছে প্রপোর্শনেটলি কম মনে হচ্ছে আপনার কাছে। আপনি এটাকে কেবলমাত্র একটা সংখ্যার মানে আমার কাছে মনে হয় যে দেখেন না, এটা একটা পলিসি ডিসিশন। আমি আবার বলি, এটা একটা পলিসি ডিসিশন। আচ্ছা, আমি পলিসি ডিসিশন, 5 বছর ব্যাপী আপনি কথা বলতে থাকলে আমি আর কথা বলার সুযোগই পাবো না। আপনারা আমি কয়েকটা বিষয়ে জাস্ট একটু মানে কারণ আপনার থেকে তো এখন আমাদের তো সম্পর্কের প্যারামিটার বদলায় গেছে। আগে হচ্ছে যে আমরা আপনার সাথে কথা বলতাম হচ্ছে অন্য রাজনীতিবিদদের প্রশ্ন করার জন্য, অন্য রাজনীতিবিদদের ধরার জন্য। এখন আপনি আসলে ক্ষমতার মধ্যে, সুতরাং কিছু বিষয়ে আপনার মতামত আমাদের জেনে রাখতে হবে, বা মানে সরকার কিভাবে সেটা আমাদের একটু জেনে রাখতে হবে। যেমন আপনি বলতেছেন যে যেসব মানে পণ্য আমদানি করার ক্ষেত্রে যে আমরা যেগুলি ভ্যালু এডিশন করি, সেগুলির ক্ষেত্রে কর কাঠামোতে একটা পরিবর্তন আনা হয়েছে। আপনি বলতেছেন যে আমাদের যে শিল্প, নিজস্ব শিল্প বা নিজস্ব কুটির শিল্প, সেগুলিকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা আসলে কর কাঠামোটা আমরা বিবেচনা করতেছি। কিন্তু আমরা এই সরকারের দ্বৈত নীতি, এটা যদি একটু ছোট করে বলতেন, ও শিল্পকে প্রোটেক্ট করতে চায়, ও কি কৃষিকে আলগা করে দিতে চায়? মানে ও কি করতে চায়? ওর কৃষির ক্ষেত্রে ও কেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটা নিয়ে ভালো মন্দ কোনো কিছু বলে না, এটাকে খারাপ হইলে বাতিল করে না, বা ভালো হইলে আরো 10টা এরকম চুক্তি করে না? মানে এটা কেন? মানে শিল্প পণ্যকে প্রোটেক্ট করার ক্ষেত্রে আপনি যদি এইটা যদি বাজেটের লক্ষ্য হয়, তাইলে কৃষিজ পণ্যের ক্ষেত্রে এটা কি? এইটা যদি একবার বলেন। আমার অনেকগুলি প্রশ্ন আছে আপনার বক্তব্যের প্রেক্ষিতে, আপনি যদি আমাদের একটু বলেন, আমরা কেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কৃষিজ পণ্য কিনবো? না, এটা তো মানে আমাদের এইটা তো এই সরকারের গৃহীত মানে নীতি হিসেবে আপনি চালিয়ে দিতে পারেন না। বাতিল না করলে গৃহীত হিসেবে চালাবো। আবার খলিল সাহেবকে মন্ত্রী বানাইছেন, তা তো করবই। মনে হবে যে সরকার প্রত্যেকটা, না সরকার প্রত্যেকটা ক্ষেত্রে কি নীতি নেবে সেইটা তো আমরা সামনের দিনগুলোতে দেখব। সরকার কৃষি ক্ষেত্রে আমাদের খাদ্য নিরাপত্তা প্রশ্নকে প্রধান করে কৃষি ক্ষেত্রকে একটা ব্যাপক বিকাশের জায়গায় নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করছে, এবং আমাদের কৃষি একটা ট্রানজিশনের মধ্যে আছে। এটা খেয়াল রাখবেন যে আমাদের এখানে এখন মানে কৃষি ক্ষেত্রে যে লেবার ফোর্সের অংশগ্রহণ, সেটা কমে যাচ্ছে, এবং এটা কমে যাওয়ার ফলে অটোমেশনটা একটা বাস্তব চাহিদা হিসেবে, কিংবা আরো বেশি প্রযুক্তিগত ব্যবহার কৃষি ক্ষেত্রে, তার মানে এগ্রো প্রসেসিং এর শিল্পের বিকাশ ছাড়া কৃষি ক্ষেত্রে কৃষি সামনের দিকে যাবে না। এবং সরকারের পলিসি হচ্ছে সেই জায়গায় যাওয়া, এবং কৃষক কার্ড যেটা করা হয়েছে সেটার ক্ষেত্রে যে সমস্ত সুবিধাগুলো কৃষকরা পাবেন, সেটা হচ্ছে তার এই ধরনের মানে কৃষির আরো অধিকতর মানে যান্ত্রিকীকরণের মধ্য দিয়ে তার যে এটাকে এক্সেলারেট করার জন্য যে কাজ তার সামনে আছে, সেটাকে সহায়তা দেওয়ার। ফলে এটা কিন্তু কেবলমাত্র একটা আর্থিক সহায়তা না, নানা ধরনের সহায়তা ওই কৃষক কার্ডের মধ্য দিয়ে সমগ্র কৃষি ব্যবস্থাপনার যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা পাবে। ফলে কৃষি সরকারের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট একটা মানে সেক্টর, যেটার মধ্য দিয়ে আসলে সেটা সামাজিক সুরক্ষা কার্ড দিয়ে আসছে, কিন্তু সেটা আসলে শেষ পর্যন্ত কৃষির অর্থনীতি মানে কৃষি ক্ষেত্রের সাথেই অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে পড়বে। সাকিব ভাই, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আপনারা বাজেট বাড়িয়েছেন, সেটা নিয়ে আপনারা মানে ক্রেডিট নিচ্ছেন, এই সরকার নিচ্ছে, সামাজিক সুরক্ষা খাতেও। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শিক্ষা, যদি একটু চট করে বলেন যে শিক্ষা খাতে আমরা দেখতে পাচ্ছি যে, আমি 24-25টাকেই একটা বছর ধরতেছি যে আপনার সাথে তুলনা করার জন্য, 24-25-এর অর্থ বছরে 94,000 কোটি টাকা ছিল, আপনার সেটা 1,37,000 কোটি টাকা করছেন, প্রায় 38-39% বৃদ্ধি। এইটা কি আপনারা শিক্ষকদের বেতন কাঠামো বাড়াবেন, ঘরবাড়ি করবেন, মানে এটা কোন দিকে, মানে এই শিক্ষা খাতের উন্নতিটা আসলে কি?
এবং পাশাপাশি প্রশ্ন, আপনি যখন মাঠে ছিলেন তখন আমরা আপনার সাথে গলা মিলিয়ে আমরা অনেকবার বলেছি যে এটা জিডিপির অন্তত 4 থেকে 6% হওয়া দরকার, স্টিল এটা জিডিপির 2%-এর কম। এইটাও আপনারা কিভাবে দেখতেছেন, এটা যদি একটু বলেন। দেখুন, এটা আমরা যখন জোটবদ্ধ মানে যুগপৎ ধারায় জোটবদ্ধ আন্দোলন শুরু করেছিলাম, তখন এই 31 দফা প্রণীত হয়েছিল এবং সেখানেই স্পষ্ট করে বলা ছিল শিক্ষা এবং স্বাস্থ্য খাতে জিডিপির 5 ভাগ বরাদ্দ দেওয়া হবে। এখন এটা তো একটা লক্ষ্য, এই লক্ষ্যটা তো এক রাতে অর্জন করা সম্ভব না, পর্যায়ক্রমে যাওয়া হবে এবং তার অংশ হিসেবে প্রথম বছরেই জিডিপির 2 ভাগ শিক্ষা খাতে এবং 1 ভাগ স্বাস্থ্য খাতে গিয়েছে। এবং আমি যে কথাটা শুরুতে বলেছিলাম যে আমাদের জিডিপি 13.5% হচ্ছে আমাদের কি বলে বাজেট, তো 13.5%-এর যদি 5 ভাগ যেটা আইডিয়ালি 20 ভাগ হওয়া উচিত আর কি, আমার মনে হয়। হ্যাঁ, আমি বলছি না, আমি বলেছি 28 থেকে 33%, কিন্তু ওদের মতো না হলেও আইডিয়ালি 20 ভাগ হওয়াই উচিত মনে হয়। হ্যাঁ, সেইটা তো আমরা পাচ্ছি না, কারণ আমাদের সামর্থ্য এখনো সেই জায়গাটা যায়নি, যার ফলে আপনি এই বাজেটে যদি 5 ভাগ দিতে যান, 10 ভাগই তো আসলে শিক্ষা আর স্বাস্থ্যই নিয়ে নেবে। 3.5% দিয়ে 3.5 ভাগ দিয়ে তার বাকি খাত চলবে না। সেই অর্থে বলছি যে আমরা কিন্তু গ্র্যাজুয়ালি, এবং আজকেও অর্থমন্ত্রী এটা গতকালকে অর্থমন্ত্রী পরিষ্কার করে বলেছেন, মাননীয় অর্থমন্ত্রী, যে এখানে আপনার শিক্ষা এবং স্বাস্থ্য খাতে জিডিপির 5 ভাগ করে বরাদ্দর যে প্রতিশ্রুতি, সেটা পর্যায়ক্রমে এই 5 বছরে বাস্তবায়ন করার চেষ্টা করা হবে। তো সেইটাতে ধরেন আমাদের অর্থনীতির আকার যে হারে বৃদ্ধি পাবে, তার উপরে তো আসলে নির্ভর করবে যে এই জিনিসটাকে শেষ পর্যন্ত আমরা কোথায় নিতে পারছি। কিন্তু এই লক্ষ্য যে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, সেটার প্রাথমিক প্রমাণ হচ্ছে এইবারেই গুরুত্বপূর্ণ একটা অগ্রগতি। এখন আপনি আসেন যে এটা কিসে ব্যয় হবে, বেতন ভাতায় নাকি অবকাঠামো? না, দেখুন, আমাদের এই সরকারের শিক্ষা ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ মানে জায়গা আছে, মানে 3টা বিষয় গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু প্রথম দুটো হচ্ছে শিক্ষার মান বাড়ানো। এক্সপ্যানশন আমাদের জরুরি, কিন্তু মান এখন খুব জরুরি, এবং তার সাথে সাথে এক্সপ্যানশন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে যাতে প্রযুক্তিগত শিক্ষা, আমাদের মানুষ মানবিকতার সাথে সাথে একই সাথে দক্ষ মানুষ হয়ে ওঠেন, সেই জায়গাটা তৈরি করা। তাহলে 3টা বড় ফোকাস দেওয়া হয়েছে। কারণ শিক্ষার মান যদি আপনি বাড়াতে চান, শিক্ষকদের বেতন সেখানে যুক্ত, শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া যুক্ত, তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে তার নানান রকম মানে ভাবে সেটা চিন্তা করা হচ্ছে। মানে সরকারের একটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে 1 টিচার 1 ট্যাব, যেটার মধ্যে দিয়ে একটা মানে তাকে কন্টিনিউয়াসলি মানে শিক্ষার যে মেটেরিয়াল গুলো সেগুলো তারা পাবেন, এবং ওইটার মাধ্যমে তারা এই প্রশিক্ষণের একটা আওতার মধ্যে সারা দেশের শিক্ষকরা থাকবেন। কিন্তু একই সাথে অন্য প্রশিক্ষণেরও উদ্যোগ আলাদা আলাদা করে মানে সেটাও গ্রহণ করা হবে। তার মানে শিক্ষককে যদি আমি তার ন্যূনতম মর্যাদাশীল জীবন না দেই, তার কাছ থেকে কেবল আশাই করে যাই তিনি ভালো শিক্ষা দেবেন। আপনারা শিক্ষকদের বেতন ভাতার দিকে আপনারা একটা বড় নজর দিচ্ছেন এই বছর। শিক্ষকদের বেতন ভাতার বিষয়টা মানে সরকারের এজেন্ডার মধ্যে আছে। এটা কি মাত্রায় দেওয়া হবে এটা শিক্ষা মন্ত্রণালয় সেটা ঠিক করবেন। আপনি তো জানেন যে পে স্কেল জেনারেলি ডিক্লেয়ার করা হয়েছে, ফলে পে স্কেল ডিক্লারেশনের মধ্য দিয়েই কিন্তু ওইটা এখন পর্যন্ত যেহেতু পে স্কেলের কাঠামোর মধ্যেই শিক্ষকদের বেতন কাঠামো আছে, সুতরাং ওইটার মধ্যে দিয়ে ওটা চলে আসছে। এখন এইটা হচ্ছে একটা জায়গা। আমি 3টা বড় ক্ষেত্র বললাম, শিক্ষার মান বাড়াতে গিয়ে শিক্ষকদের মান বাড়ানো, সেটার জন্য তাদের বেতন কাঠামো এবং তাদের প্রশিক্ষণ, অন্যদিকে শিক্ষার প্রসারণ, যাতে কোনো শিশুই যাতে শিক্ষার আওতার বাইরে না থাকে, এবং থার্ড হচ্ছে তাকে প্রযুক্তিগতভাবে, এবং যেটা খুবই গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে, যে তাকে একই সাথে মানবিক, নৈতিক এবং প্রযুক্তিগত শিক্ষার জায়গাটা দেওয়া। ঠিক একইভাবে স্বাস্থ্যের জায়গা থেকে আপনি ধরেন যে এটাও একটা চালু কথা যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তো অনেক টাকা দরকার, কিন্তু টাকা দেওয়া হয় সেটাও বাস্তবায়ন হয় না। এবং ইউ আর রাইট, এই যে 25-26 অর্থ বছরে স্বাস্থ্যের জন্য যে বাজেট দেওয়া হয়েছিল সেটা কিন্তু তারা পুরোটা খরচ করতে পারেনি। এখন আমরা যে উদ্যোগগুলো গ্রহণ করছি, এই প্রশ্নটাতে আমি আসবো, আরো বিস্তারিতভাবে কথা বলবো, যেহেতু এটা পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে যুক্ত এবং আমি পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে কাজ করি। এখানে মানে স্বাস্থ্য ক্ষেত্রে যে প্রাথমিক, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এই 3 স্তরের স্বাস্থ্য ব্যবস্থাকে প্রথমত মানুষের সার্ভিসের জায়গা থেকে, এবং দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটি পর্বেই কিভাবে সেই মানুষের সার্ভিস দেওয়ার জন্য আরো বেশি উপযোগী করে তোলা যায়, তার জন্য নতুন করে একটা পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর
পরিকল্পনা করা হয়েছে এবং সেটাকে আরো প্রজেক্ট অনুযায়ী, মানে অর্থাৎ প্রত্যেকটি কর্মসূচি আর তার অধীনে একগুচ্ছ প্রজেক্ট, যাতে একটা কমপ্লিমেন্টারি জায়গা হয়। আপনি হাসপাতাল বানালেন কিন্তু আপনার মানে ডাক্তার, নার্স, দক্ষ কর্মশক্তি নেই, আপনার ইকুইপমেন্টস নাই, তাহলে তো আসলে ওই হাসপাতালটা পড়ে থাকবে। এরকম বেশ কয়েকটি হাসপাতাল অনেকদিন ধরে পড়েছিল, যেগুলো চালু করতে হয়েছে। এর মানে হচ্ছে যে আপনি কমপ্লিমেন্টারি প্রজেক্টগুলো একসাথে নেননি, একগুচ্ছ প্রকল্প নিয়েই কেবল একটা কর্মসূচি তার ম্যাক্সিমাম অপটিমাম আউটকামটা পায়, সর্বাপেক্ষা ভালো ফলাফলটা পায়। সেই জায়গাটা না হওয়ার ফলে, পিসমিল বেসিসে প্রকল্প আসার ফলে আমরা দেখেছি যে এতদিন ধরে একটা কাজ হয়ে আছে, বাকি কাজ হয়নি, ফলে ওইটা শেষ হওয়ার পরে ওই প্রকল্প নেওয়া হচ্ছে এবং সব মিলে একটা অপচয় ব্যাপক রূপ নিয়েছে। তো সেই জায়গা থেকে বলছি যে স্বাস্থ্য ক্ষেত্রে এই পরিবর্তনটা আমরা এখন এখানে নেওয়া হচ্ছে, অর্থাৎ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সেই জায়গাটা গুরুত্বের সাথে নিচ্ছেন। এখন এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো মিলেই কিন্তু সমগ্র কাঠামোটা। আপনি সমন্বয়ের কথা বলছেন। আমরা স্বাস্থ্য ক্ষেত্রে আপনারা কি করবেন, নিশ্চয়ই আপনার সঙ্গে 1 বছর পর আবার দেখা হলে আমরা এইটা দেখবো যে আপনি যে কথাগুলি বলছেন আমি নোট নিচ্ছি। এইটা আপনি আমাকে ধরবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি এই নোট নিয়ে আমি আপনাকে দেখবো যে আপনি এটা কতটা করতে পারছেন। কারণ এর আগের কোন সরকার, আমার কাছে যতদূর মনে পড়ে, শিক্ষা খাত, স্বাস্থ্য খাতে প্রায় একই ধরনের কথা বলেছে এবং কোন সরকার এটা আসলে বাস্তবায়ন করতে পারে না। এটা আপনারা করতে পারেন, সেটা আমরা নিশ্চয়ই দেখবো। আমরা একটু সাকিব ভাই এই বিষয়ে একটা কথা বলে রাখি, একটা কথাই বলেন, একটা কথা বলেন, 1 মিনিট বলি, 1 মিনিট বলেন। সেটা হচ্ছে যে মানে আমরা তো 31 দফা নিয়ে আন্দোলন করেছি, তারপরে এই বিএনপি যখন নির্বাচনে এসেছে তারা নির্বাচনী ইস্তেহার দিয়েছে, প্রত্যেকেই দিয়েছে। এই নির্বাচনী ইস্তেহার একটা মূল পরিকল্পনাটাকে সামনে এনেছে। এই নির্বাচনী ইস্তেহারের আলোকে একটা 5 বছর ব্যাপী একটা মানে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, একটা মানে কাঠামোগত একটা মানে একটা কৌশলপত্র তৈরি করা হচ্ছে, যে এই কৌশলপত্র সমগ্র 5 বছর ব্যাপী। এবং সেখানে আমাদের প্রথম ধাপ হচ্ছে আমাদের পুনরুদ্ধার করা, দ্বিতীয় বছর, তৃতীয় বছর হচ্ছে আমাদের উত্তরণ, এবং তৃতীয় বছর থেকে চতুর্থ, পঞ্চম বছরে একটা সমৃদ্ধ পুনর্গঠন। কাজেই এই বাজেটটা হচ্ছে মানে পঞ্চম বছরে গিয়ে আমরা যে বাজেট দিতে যাচ্ছি তারই একটা বলতে পারেন যে প্রাথমিক বাজেট। এখন এইটা কিন্তু ইন্টার রিলেটেড। একটা প্রকল্প ধরেন এই বছরে নেওয়া হলো, আপনি যদি বলেন এই প্রকল্প এই বছরে শেষ হয়ে যাবে, সেটা তো নাও হতে পারে, মানে এটা তো প্রকল্প তো বাস্তবায়নের সীমা লাগে। না সেটা ঠিক আছে, ফলে এইটাকে আপনাকে আগামী বছর একটা নির্দিষ্ট মেয়াদ ব্যাপী দেখতে হবে। সাকিব ভাই, আগামী বছর প্রকল্প নিয়ে আপনারা যদি ওই মেয়াদে শেষ না করতে পারেন, প্রকল্পের অগ্রগতি আপনারা আসলে কোন খাতে অগ্রাধিকার দিচ্ছেন সেগুলি দেখো, আমরা লক্ষ্যগুলি বুঝতে পারবো। কিন্তু আমরা যেহেতু আপনি অন রেকর্ড বললেন, আমরা একটু চেষ্টা করব যে আগামী বছর অন্তত বা আগামী অর্থ বছর আগে আবার কথা বলবো। জি, আমি কয়েকটা জিনিস নিয়ে কথা বলতে হবে, তো আমি একটু দ্রুত সাকিব ভাই আপনার কাছে একটু প্রশ্ন করে একটু দ্রুত উত্তর চাইবো। আপনি জ্বালানি খাত নিয়ে কথা বলেছেন, আপনি বলেছেন যে একটা আত্মনির্ভরশীল জ্বালানি খাত করতে চান। আত্মনির্ভরশীল জ্বালানি খাত করার জন্য যে রিক কেনা, যাতে বাপেক্স বা বাংলাদেশে যারা খনিজ সম্পদ অনুসন্ধান করে, অর্থাৎ জ্বালানি তেল এবং গ্যাসে যারা অনুসন্ধান করে, তাদেরকে যাতে আরো শক্তিশালী করা যায়, সেইটা আমাদের অনেক দিনের দাবি সাকিব ভাই। এটা আমরা করার কথা বলতেছি, আপনারাও একই কথা বলতেছেন। আওয়ামী লীগ সরকারও আইসা আমাদেরকে এই কথা বলছিল যে আমরা রিক কিনবো, বাপেক্সকে শক্তিশালী করবো, বলেছে কেনে নাই। আচ্ছা, একটা দুটো কিনছেও 2008-9-10 বাপেক্সের জন্য 2টা রিক কেনা হয়েছে, মানে আমার যদ্দূর মনে পড়ে 8-9-তে কিনছেও না। প্রশ্ন সেটা না, আপনারা বাপেক্সকে শক্তিশালী করবেন কিন্তু সাথে সাথে আবার প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট করবেন বিদেশিদের সঙ্গে, পিএসসি। এখন পিএসসির একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে সাকিব ভাই, এটা আপনি জানেন, আমি জানেন, কারণ আমরা বহুদিন ধরে এগুলো নিয়ে কথা বলেছি যে আপনি যদি প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট একটা স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী করেন, তাইলে আপনাদের বিদেশিদের উপরই আসলে বছরের পর বছর ধরে নির্ভরশীলই থাকতে হবে। এই শেভরন, এই যারা আসে, আমার শেভরনের এগেন্সটে কোনো কিছু বলা নাই, কিন্তু এই বিদেশি জায়েন্টদের কাছেই আপনার থেকে যেতে হবে। আপনারা প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, আবার রিগও কিনবেন, শক্তিশালীও করবেন। এটা একদম আওয়ামী মডেল মনে হচ্ছে আমাদের কাছে জ্বালানি খাতে ইয়াটা করার। এটা যদি ছোট করে বলেন। আপনি জানেন যে বাংলাদেশে আগেও আমরা যখন নিজেরাই আন্দোলন করেছি তখন আমরা কিন্তু বলেছিলাম যে স্থলভাগে আমাদের ব্যাপেক্সকে প্রায়োরিটি দেওয়া, অফশোরে মানে সমুদ্র বক্ষে যেহেতু এখনো ব্যাপেক্সের সেই ক্যাপাসিটি তৈরি হয়নি, সে কারণে সেখানে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে আমাদের করতে হচ্ছে। কিন্তু সেই চুক্তিগুলো যাতে অবশ্যই দেশের স্বার্থ রক্ষা করে হয়, এবং আমরা যতটা এখনো পর্যন্ত জানি যে এইভাবে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই চুক্তি কাঠামো তৈরি করা হচ্ছে। আপনি জানেন সেটা পরীক্ষা নিরীক্ষা হবে, স্থলভাগে কিন্তু প্রায় 14-15 বছর ধরে পিএসসি করা বন্ধ,
পিএসসি নাই, কিন্তু মানে স্থলভাগে কিন্তু বিদেশি কোনো সংস্থাকে আর অনুমোদন দেওয়া হইতেছে না যে তোমরা একটু খোঁজ করে দাও, যদি না থার্ড পার্টি কন্ট্রাক্টের ভিত্তিতে, যেগুলি কিছুটা গ্যাসপ্রম বা ওরা কিছুটা যেটা করছে, ওইটা ছাড়া তো অফশোরেই সব। আপনারা নতুন কি করলেন যা আবার একই কথাই তো বলতেছেন যে অফশোরে গিয়ে না, আপনারা? কিন্তু আপনি তো অফশোরে তো আমাদের কোনো মানে না কোনো ঠিক আছে, কাজই কিন্তু শেষ সেটা তো পর্যন্ত আওয়ামী করেনি। লীগ সরকারেরই মানে নীতি, তাই আপনি না? আওয়ামী লীগের 15 বছরে অফশোরে তো কোনো মানে সাকসেস নাই বললে চলে। না আর দুই সেইটার হচ্ছে ক্ষেত্রে মানে অনশোরে স্থলভাগে হ্যাঁ স্থলভাগে তারা যে সমস্ত গ্যাস ক্ষেত্রগুলো দিয়েছে তার মধ্যে যেগুলো আমরা নিজেরা, যেহেতু বাপেক্সকে তারা কার্যত বসিয়ে রেখেছে, হুম, সেই কারণে তারা বিদেশি কোম্পানিগুলোর সাথে গিয়েছিল। হুম। আমরা যেটা বলছি যে আমরা বাপেক্সকে প্রায়োরিটি দিচ্ছি এবং আমাদের বাপেক্সকে প্রায়োরিটি দিয়ে তাকে যেভাবে ইকুইপড করা দরকার সেইটা আমরা করতে যাচ্ছি। সাকিব, আমি আপনার একটু স্থলভাগে মনে যে করাই দিই, potentialটা আছে, সেই বাপেসকে বসায় রাখার potential কথা বলে, বাপেসকে কার্যকর করার কথা বলে প্রতি 2-1 বছর পর পর এইখানে সেইখানে সাধারণত ভোলায়, শাহবাজপুরে নতুন গ্যাস ক্ষেত্র পাইছি, এই কূপের মধ্যে গ্যাস উত্তোলন শুরু হয়েছে, এগুলি করা হয়তো, রিগ কেনা হয়তো, রিগের ক্ষেত্রে এটা খরচ করা হয়তো। আপনারাও একই মডেলে যাইতেছেন কিনা, নাকি সত্যি সত্যি না, আমরা এটা একটা জবাবদিহিমূলক স্বচ্ছতার সাথে পেট্রোবাংলাকে আসলে? আপনি আপনি মানে এইটা এই 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 গভর্নমেন্টের একটা যেটা আগে হচ্ছে কি, এটা একটা নির্বাচিত সরকার, 4.5 বছর পর তাকে একটা আবার নির্বাচনের মুখোমুখি হতে হবে, তার কোনো চিরস্থায়ী বন্দোবস্তের কোনো সুযোগ নাই। ফলে এই যে জায়গাটা, এই নির্বাচনকে মুখোমুখি হতে হলে এই গভর্নমেন্ট ক্যান্ট এফোর্ড যে সে এরকম ভাওতাবাজি দিয়ে জনগণকে ওকে, কোনো জায়গায় থাকে। ফেয়ার এনাফ, সেইটা নিয়ে তাহলে তাকে তাকে কাজ দেখিয়ে জনগণের কাছে ফেরত যেতে হবে ফেয়ার এনাফ, এবং সেই জবাবদিহিতা করতে তাকে প্রস্তুত থাকতে হবে। এটা 6 মাস পর আমরা আবার দেখবো। এবার আসি যে রিনিউয়েবল এনার্জি নিয়ে। আপনি বলছেন যে 20% রিনিউয়েবল এনার্জির দিকে আপনারা এটার মধ্যে যাবেন। এখন বাংলাদেশে রিনিউয়েবল এনার্জি দিয়ে বিদ্যুৎ উৎপাদন হইতেছে হচ্ছে 5%-এর মতো। সেটার মধ্যে যে আপনি 4 গুণ এটাকে বাড়াবেন, এইটার মানে এটাকে কি বলে, যে এটা আপনি দেখছেন কিনা যে এটা আসলে আপনি করতে পারবেন, বা এটা করতে হলে আপনাকে কি করতে হবে, আপনার অতটা জমি আছে কিনা, ওই মানে আপনি আসলে কি আয় করবেন, আপনি কি বিল্ডিংগুলিকে ট্রান্সফার করবেন, কি করবেন আসলে, সেইটা আপনারা ভাবছেন কিনা? কারণ এই রিনিউয়েবলের কথাও সাকিব, আমি আপনি অসংখ্য সেমিনার একসাথে অংশগ্রহণ করছি, সবাই এসে খালি রিনিউয়েবলের কথা বলে এবং এটা একটা গপ্পই। এখন সাকিবের মুখে এটা শুনতে হইতেছে যে আমরা 20% রিনিউয়েবল করে ফেলাম। এখন 20% রিনিউয়েবল মানে আপনি বলেন বাকিটা। ওয়েল, আপনি দেখেন কখনো কখনো মানে যখন ক্রাইসিস কিংবা চ্যালেঞ্জ আসে জি, তখন সেটা অপরচুনিটিতে পরিণত করে কোনো সরকার নীতি গ্রহণ করতে পারে। বিগত সরকার সেটা নেয়নি, তারা রিনিউয়েবল বলতে কিছু রুফটপ ইত্যাদি কিছু প্রতিষ্ঠানকে কিছু মানে তাও সেটা নানান ভাবে একটা জটিলতা, ভাগবাটোয়ারা ইত্যাদির মধ্যে গিয়েছে। এই সরকারের পরিষ্কার পলিসি হচ্ছে সৌর বিদ্যুতে যথাসম্ভব মানে গুরুত্ব দেওয়া। তার মধ্যে ধরুন 1100 মেগাওয়াট সৌর বিদ্যুতের জন্য সরকার নিজেই উদ্যোগ নিচ্ছে। আপনি ইতিমধ্যেই কাজ এগিয়ে গেছে, রামপালের যে সেকেন্ড ইউনিট করার কথা ছিল, এই পুরো জায়গাটা এখন সৌর বিদ্যুতের জন্য 450 মেগাওয়াটের একটা প্রকল্প ইতিমধ্যে রানিং। আরো 2টি প্রকল্প হচ্ছে, যে এই সব মিলে 1100 মেগাওয়াট সরকার নিজে নিচ্ছে। আর বাকি যে 10,000 মেগাওয়াটের একটা টার্গেট করা হয়েছে, সেইখানে বাকিটা প্রাইভেট সেক্টর করবে। কিভাবে করবে? সরকার জমি দেবে, জমি প্রাইভেট সেক্টর লিজ নেবে এবং তারা ইনভেস্টমেন্ট করবে, তারা একটা নির্দিষ্ট ট্যারিফে সরকারের কাছে বিক্রি করবে এবং সরকার যেখানে মানে ইনফ্রাস্ট্রাকচার কিছু একদম সহায়তার কুইক জায়গায় রেন্টাল কাজ মডেল করবে। না তো? এই যে ধরেন আমারে No, আপনি no, কোনো quick rental model না। আমারে এখানে আপনি একটা সৌর বিদ্যুৎ উৎপাদনের একটা মডেল দিলেন, আমি বাংলাদেশে চলে আসলাম, দিয়ে একটা দিলাম, তারপরে আসেন, আপনি যদি ইনভেস্ট করে করেন তাহলে তারপরে ঘটনা হলো যে এখানে আমি কোনো বিদ্যুৎ উৎপাদন capacity করি charge আর না নাই। করি, আপনি আমার টাকা দিতে থাকলেন। না 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 না, শোনেন, কোনো ক্যাপাসিটি চার্জ নাই, সৌর বিদ্যুতের কোনো ক্যাপাসিটি চার্জ নাই, এটা আপনি Okay. প্রথম মনে রাখবেন। ওকে, আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে সরকার জমি লিজ দিচ্ছে এবং বেসরকারি উদ্যোগে বিনিয়োগ। এখন কোথা থেকে জমি পাওয়া যাবে সেইটা প্রথম কয়েকটি বৈঠকেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আমাদের এখানে অর্থনৈতিক অঞ্চলগুলো থেকে শুরু করে আমাদের দেশের সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন সড়ক, রেল, নৌ, বিভিন্ন প্রতিষ্ঠানের যত জমি আছে এবং সেই নিষ্কণ্টক যত জমি আছে, সেই জমি পরিমাপ করা হচ্ছে এবং বেশ কিছু আরো ক্ষেত্র চিহ্নিত করা হচ্ছে যেখানে সরকার এই জমি উদ্ধার করছেন এবং আশা করা যাচ্ছে মানে লক্ষ্য প্রায় 30,000 একরের বেশি জমি এই সোলার পাওয়ারের জন্য প্রস্তুত করা হবে। এখন কতটা শেষ পর্যন্ত হবে সেটা আমরা এই আমি একটা ছোট, আমি সাকিব ভাই একটা ছোট অঙ্ক করি, সময় জানতে পারবো। ছোট অঙ্ক করি, একটা পলিসি তৈরি হচ্ছে, কম একটা বেশি নীতিমালা তৈরি হচ্ছে, রাইট, কম বেশি 16,000 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের এখন লাগে চাহিদা, রাইট? 16-17,000। তো অঙ্ক করার সুবিধার্থে আপনি বলতেছেন যে 1100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ থেকে উৎপাদন করার জন্য সরকারি উদ্যোগ নিচ্ছে। তো 1100 মেগাওয়াট যদি সৌর বিদ্যুৎ করার জন্য উৎপাদনে, এটা 6%-এর মতো, 6-7%-এর মতো একটা আসে, তাই না?
16,000-এর 1100। তাইলে আর হ্যাঁ। আর 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 এইটাকে যদি আপনি 20%-এ যান, বাকিতে তো বললাম যে আরো 3 আমরা গুণ, 10,000 আরো 3 মেগাওয়াটের গুণ আপনি পিপিপি করবেন, মানে প্রাইভেট পার্টনারশিপের মধ্যে। হ্যাঁ 10,000 মেগাওয়াটের আচ্ছা, যে এটা টার্গেট একটু সেটা এটা একটু প্রাইভেট সেক্টর বোঝার জন্য, ইনভেস্টমেন্ট কারণ হবে। বাংলাদেশের সমস্ত চেহারা যেহেতু এটা ঠিক করে দেবে, এটা একটু বোঝার জন্য। এটা কি লাভজনক হবে? মানে ঘটনা হইলো যে আমার সৌর বিদ্যুৎ উৎপাদনের খরচ যদি 4 টাকা পার ইউনিট হয়, বোঝার জন্য বেসরকারি খাতের জন্য কি এইটা 5 টাকা করে আপনারা কিনবেন? মানে ওকে লাভ দিবেন নাকি ও মানে মানে হিসাবটা কি? কারণ আওয়ামী লীগ সরকার প্রথমে, আমাদের ভয়টা কোথায়, আওয়ামী লীগ সরকার প্রথমে কিছু লোকরে বলছে না ওরা তো আমাদের সাহায্য করতে আসছে, ওরা তেমন একটা লাভই দিবে না, নিবে না। পরে যারা লাভ না নেয় তারা যে কিরকম লাভ নেয়, না না ওইটা এই সমস্ত এগুলো হবে না। এই সমস্ত ভুয়া মডেলের মধ্যে না, মানে এই এটা একটা বিজনেস কেস হবে এখানে। এটা একটা বিজনেস কেস। এখানে তো আপনি যে বিনিয়োগ করতে আসছে সে কি ফিলান্থ্রপি করবে নাকি? না। ওকে, মানে তাহলে সে তো এই খাতে তার লাভ হবে, বিনিয়োগ করতে তার লাভ আসছে। হবে, সে অবশ্যই তার লাভ রেখেই সে, কিন্তু সেটা সরকার সেটা ঠিক করবে ট্যারিফ কতটা হবে। ওকে। এবং এই ক্ষেত্রে ট্যারিফের ক্ষেত্রে অনেকগুলো বিচার বিবেচনা আছে। ধরুন গ্রিড কার্ডটা কত কাছে, তার উপর কিন্তু তার ট্যারিফ ওঠানামা না অবশ্যই, কারণ এটা তো আপনাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে আপনি দিতে হবে, তো দিতে হবে। টেকনিক্যাল ম্যাটারস আছে। টেকনিক্যাল ম্যাটারস গুলো করার জন্য একটা ন্যাশনাল কমিটি করা হয়েছে, যারা একটা নীতিমালা তৈরি করছেন, এবং এই নীতিমালার অধীনে এইখানে আমার প্রশ্নটা, এই দায়িত্বগুলি কারা পাবে সাকিব ভাই? আপনার পরিচিত লোকেরা, নাকি আমাদের বিদ্যুৎ মন্ত্রী টুকু ভাইয়ের পরিচিত লোকেরা, নাকি আমরা? না না, কারা কারা পাবে মানে কারা এই দায়িত্ব পাবে? যে লাভ হবে, লাভজনক ব্যবসা, প্রচুর লোকে আসবে, সরকারের সাথে ব্যবসা করতে পারলে অনেক ভালো। না এটা কোনো, শুনেন এখানে স্বজন, আপনি তো হয়তো একটা স্বজন প্রীতির মানে সম্ভাবনা দেখতে পাচ্ছেন। জি। কিন্তু একটা ইনভেস্টমেন্ট যখন আপনি ওপেন করেন, সেই ইনভেস্টমেন্টে মানে যারা এগিয়ে আসবে, এখানে আপনি যে পরিমাণে আপনার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা, তাতে ওই পরিমাণ ইনভেস্টর পাওয়াও এখন বেশ কঠিন হবে। ও আচ্ছা, কঠিন হবে। আচ্ছা আচ্ছা, এইবার আমি বুঝতে পারছি। মানে ব্যাপারটা এরকম না যে আপনি করলেই আপনার অনেক টাকা লাভ হচ্ছে, বা আমি অনেকদিন আন্দোলন করছি সেজন্য আমাকে একটা বিদ্যুৎ কেন্দ্র দেন, ব্যাপারটা এরকম না। মানে এই জায়গায় জিনিসটা থাকছে না এখন। আমরা নীতিমালাটা যথাসম্ভব স্বচ্ছ এবং দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, কারণ এখানে পাবলিক ট্যাক্সের পয়সা দিয়ে বিদ্যুৎটা কেনা হবে, কাজেই সেইটা সর্বোচ্চ স্বার্থ দেখেই এই জায়গাটাতে করা হচ্ছে। আচ্ছা, একজন দর্শক উনি অনেকক্ষণ ধরে আমাকে অনেক, এবং এটা আরেকটা জিনিস হচ্ছে যে এমনকি ওয়েস্ট ম্যানেজমেন্টের অংশ হিসেবে গ্রামাঞ্চলেও ব্যাপক ভিত্তিক বর্জ্য কেন্দ্রিক ছোট ছোট মানে করা হচ্ছে, মানে অর্থাৎ রিনিউয়েবলের সবগুলো জায়গাতে এক্সপ্লোর করা হচ্ছে। হয়তো কোনোটাতে প্রযুক্তিগত দিক থেকে আমরা এখনো পিছিয়ে আছি, যেটা যারা সারা দুনিয়াতে অনেক মানে এগিয়ে যাচ্ছে, আবার কোনোটা এখনো প্রযুক্তিগত এবং উৎপাদনের কস্ট হিসেবে একটু বেশি। কিন্তু প্রত্যেকটি সেক্টরকেই কাজে লাগানো হচ্ছে যাতে করে মানে আমরা এই টেকনোলজিক্যালি দুনিয়া যে জায়গায় এগোচ্ছে, যেহেতু এটাই ফিউচার, সুতরাং সেই জায়গায় যাতে আমরাও তাল মিলিয়ে চলতে পারি। আমার মানে তাল মিলিয়ে চললে তো এটা বাংলাদেশে আসলে এটা গেম চেঞ্জারের ভূমিকা পালন করবে, কারণ সেজন্য আমি বলছি যে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ, এবং এটা হচ্ছে ক্রাইসিসকে একটা অপরচুনিটিতে ট্রান্সফার করা একটা যুগান্তকারী পদক্ষেপ। সেইজন্যই মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী আপনাকে আমরা আসলে মানে 6 মাস 1 বছর এটা মাননীয় আমরা এটা 6 মাস 1 বছর পর আবার আপনার সাথে এটা নিয়ে কথা হবে। আমাকে মানে কয়েকজন দর্শক, 2-3 জন দর্শক আমাকে অনেক নিন্দামন্দ করতেছিলেন, কিন্তু বেশি ভালো নিন্দামন্দ হচ্ছিল না বলে আমি পড়তেছিলাম না। একটা ভালো নিন্দামন্দ পাইছি। সায়েম খান ওনার নাম, উনি বলছেন খালেদ ভাই আপনি আগের মতো নাই ভাই, আপনিও দালাল হয়ে গেছেন। জালাল আহমেদ জালাল, হ্যাঁ আপনি দালাল হয়ে গেছেন। আজকে টকশো কি স্বজন প্রীতি নাকি এটা জালাল আহমেদ আল্লাহ জানে। যাই হোক, হাওয়েভার আমি আপনাদের সদস্য জনাব রেজা কিবরিয়া, তিনি যে কথা সংসদে বলছেন, আমি শুধু আপনাকে ব্যাংকিং সংস্কার বা ব্যাংকিং খাতে আপনারা কি কি করতেছেন এটার ক্ষেত্রে রেজা কিবরিয়াকে একটু স্মরণ করি, যে তিনি ওই যে ঋণের 6% খেলাপি হলে ঘাবড়ে যেতাম। তিনি বলছেন আমাদের বর্তমানে তো 61%। ব্যাংকিং খাত সম্পূর্ণভাবে বেহাল হয়ে পড়েছে। আপনারা এইটা নিয়ে আপনারা কি বলবেন? সাকিব ভাই, আমি
পুরাপুরি এইটা অর্থনৈতিক সিস্টেমের মধ্যে না রাখা একটা সরল পলিটিক্যাল কথাও আপনাকে কইতে চাই, সেইটা হচ্ছে আপনারা কি আসলে এস আলমকে প্রোটেক্ট করতেছেন? মানে এস আলমকে তার ইসলামী ব্যাংকের 81% নামে বেনামে যে তার আছে সেটা ফিরিয়ে দেওয়ার একটা আয়োজন করতেছেন? এস আলম কি আপনাদের জন্য আসলে আওয়ামী লীগ আমলে এই কথাটা আমি শিওর দুই একটা আড্ডায় আমি আপনি একসাথে উপস্থিত ছিলাম যে তারা বলতো যে এস আলমকে যদি ধরা হয় তাহলে পুরো ব্যাংকিং সিস্টেমে একটা পুরা লোকের মধ্যে একটা খুব ঝামেলা তৈরি হয়ে যাবে, এই জন্য ব্যাংক শেষ হয়ে যাবে, অমুক শেষ হয়ে যাবে। আপনারও কি একই জালে বা একই ফাঁদে বা একই ট্র্যাপে বা একই ভালোবাসায় মমত্বে আক্রান্ত কিনা সেটাও যদি বলেন? এরকম ব্যাংকিং মানে এরকম এস আলমকে কোনো প্রোটেক্ট জায়গা, করাটা আপনাদের কোনো একটা দায়িত্বের মধ্যে পড়ছে কিনা? এরকম কোনো কাউকে প্রোটেক্ট করার ক্ষেত্রে কোনো মানে সরকারের কোনো মানে অবস্থান নেই। এবং আপনি ব্যাংকিং ক্ষেত্রে যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই সব প্রশ্নগুলো ইতিমধ্যে আবার সেই অংশটুকু মানে থাকবে না ব্যাংকিং পলিসিতে। মানে অর্থাৎ এখানে যে জিনিসটা যে অংশটাকে ধরে এই কথাগুলো বলা হয়েছিল, সেক্ষেত্রেও পরিবর্তন আনার ব্যাপারে সরকার সিদ্ধান্ত গ্রহণ করছে, আচ্ছা, আমি যতটা জানি। এস আলম সাহেব কি ভালো লোক না খারাপ লোক? বাংলাদেশে আসলে ভালো লোক খারাপ লোক এগুলো আমি বুঝিই না। উনি কি ব্যাংকটাকে দখল করছিলেন, এই যে ডিজিএফআই এর তথ্য এগুলি কি ঠিক? মানে ইটস লাইক যে না, স্পষ্টত যারা এই ব্যাংক ব্যবস্থা লুটেপুটে খেয়ে ফেলেছে, আমরা যেটা বক্তৃতায় বলতাম যে ব্যাংক ব্যবস্থা ফোকলা করে দিয়েছে, তাদের ব্যাপারে ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিকভাবে বেশ কয়েকটা প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। এবং আমি যদি আপনাকে মানে বলি যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট ট্রিটি চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে 11টি অগ্রাধিকার মামলার মধ্যে 6টি বড় ঋণগ্রহীতা গ্রুপের বিরুদ্ধে প্রথম ধাপে সিভিল প্রসিডিংস শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। 15টিরও বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক, আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে 60টিরও বেশি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করা হয়েছে। মানে সরকার কিন্তু টাকা উদ্ধারের জন্য, আমাদের লুট হয়ে যাওয়া এবং পাচার হয়ে যাওয়া টাকা উদ্ধারের জন্য কাজ করছে। এবং এই ক্ষেত্রে যেহেতু প্রসেসটা টাকা লুট করে বিদেশে নিয়ে যাওয়া যত সহজ, ফেরত আনার প্রক্রিয়াটা বেশ মানে জটিল। এবং কিন্তু সরকার তার সবগুলো পথ এভিনিউ গুলোকে এক্সপ্লোর করছে এবং ফেরত আনার জন্য সর্বোচ্চ অঙ্গীকার নিয়ে কাজ করার চেষ্টা করছে। কিন্তু সিরিয়াসলি ব্যাংকিং খাতে কি সংস্কারের জন্য সরকার মানে চেষ্টা করতেছে? কেন আমি বলি, ব্যাংকিং খাতে কিন্তু আমাদের সাথে এই 2-3 সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর কথা বলছিলেন। তো আহসান এইচ মনসুর বলতেছিলেন যে মানে উনাকে যে তাড়াহুড়া করে সরাই দিয়ে বিএনপির একজন ব্যবসায়ী, আমি তার ভালো মন্দ জায়গা থেকে বলতেছি না, ওইটা যে করার জন্য একটা তাড়াহুড়া ছিল, তাতে মনে হয়েছে তার উনি কোনো একটা পথের কাটা হিসাবে কাজ করতেছিলেন। কিন্তু আমরা কিন্তু দেখছি যে উনি ব্যাংকিং খাতে সংস্কার আনার জন্য উনি ট্রাই করছেন। উনাকে যে এত দ্রুত আপনাদের সরাইতে হইল, এইটার কারণটা কি আসলে? আপনারা তো অনেক লোকরা রাইখা দিলেন, নিরাপত্তা উপদেষ্টার মন্ত্রী বানায় ফেললেন, অ্যাটর্নি জেনারেল আইনমন্ত্রী দিয়ে দিলেন, উনার ক্ষেত্রে কি হইল? মানে why is that যে এটা আপনারা এত তাড়াহুড়াটা করলেন? দেখুন, মানে এই ব্যাংকিং খাত সংস্কার হচ্ছে সরকারের প্রায়োরিটি। আমি যে কথাটা আগেই বলেছিলাম যে ধরেন একটা সরকারকে তো মানে সে তো তার নিজের কোলাপস চাইবে না। তো মানে একটা এই বর্তমানে ব্যাংকিং খাত এবং আর্থিক খাত যে জায়গায় আছে, এইটার যদি দ্রুত একটা ঘুরে দাঁড়ানোর পরিস্থিতি তৈরি না করা যায়, তাহলে এই সরকারের সামগ্রিক অর্থনৈতিক আয়োজনই একটা বড় ধরনের মুখ থুবড়ে পড়ার মতো অবস্থায় যাবে। ফলে ব্যাংকিং এবং আর্থিক খাত সংস্কার করা এখন গভর্নমেন্টের প্রায়োরিটি। এবং সেইটা করতে গিয়ে সরকার তার পলিসি অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে, সেটা গভর্নর বদলানো থেকে শুরু করে যে কোনো জায়গাতে। আর সরকারের নিজস্ব প্রায়োরিটি থাকে। নতুন সরকার এসছে, তারা তাদের যার প্রতি আস্থাশীল মনে করবেন, যাকে দিয়ে তার এই পলিসি বাস্তবায়ন হবে বলে মনে করবে, তাকেই সেই দায়িত্বে তারা আনবেন। তো সেই জায়গা থেকে মূল বিষয় হচ্ছে যে ব্যাংকিং খাত সংস্কার করাটা সরকারের প্রায়োরিটি এই কারণে। এবং শুধু সরকার সংস্কার না, মানে এখানে এটা পুনরুদ্ধার করা, এটার প্রতি আস্থা ফিরিয়ে আনা, সেটা সরকারের প্রায়োরিটি। কারণ এটা সরকারের বলতে পারেন যে তার সামগ্রিক অগ্রগতি অস্তিত্বের সাথে যুক্ত আর কি। মানে অর্থনৈতিক অগ্রগতির যে পরিকল্পনা সে করছে তার সাথে যুক্ত, এমনকি শেষ পর্যন্ত সরকারের অস্তিত্বের সাথে যুক্ত। আচ্ছা সাকিব ভাই, এই সিরিজের শেষ প্রশ্ন যে আপনি যেহেতু সরকারের লুটপাট আপনি বলতেছেন, বারবার আপনি বলতেছেন যে সরকার লুটপাট ও অর্থ পাচারের বিরুদ্ধে দাঁড়াইছে, কিন্তু লুটপাট এবং অর্থ পাচারটা যদি আপনি আসলে বন্ধ করতে চান, তাইলে আপনাকে আসলে মানে ব্যবসার
বা সৎ ব্যবসার আপনি একটা 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 মডেলও আপনার দেখাইতে হবে যে এখানে মানুষ কইরা কেটে, সবাই তার চাকরি করবে না, কইরা কেটে একটা খাইতে পারবে। তো এইটার ক্ষেত্রে আপনারা একটা বলছেন যে ব্যবসার ক্ষেত্রে আপনারা ওয়ান স্টপ সলিউশন করছেন, যেখানে এক জায়গায় গিয়ে আপনারা সবকিছু করতে পারেন। কিন্তু আমি যদি এটাতে আসে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনারা যখন মানে ব্যাংকের দিকে আপনি যখন তাকান যে আপনি আসলে লোকের থেকে আপনি 5% তাদেরকে আমানতের সুদ দিচ্ছেন, কিন্তু একটা ব্যবসা করতে যায় ঋণ দিতেছেন আপনি 14 বা 16% সুদে। তো আপনি কি মনে করেন যে এই স্প্রেডটা একটা বিজনেস করার জন্য, মানে যদি কেউ চুরি বাটপারি এগুলি না করে, তাহলে এই স্প্রেডটা বিজনেসের জন্য ইজ দিস ওকে, মানে এটা ঠিকঠাক? না, উচ্চ সুদের হার যখন থাকে তখন তো ব্যবসা বাণিজ্যের উপর এটার একটা কিছুটা বিরূপ প্রভাব তো পড়েই। এখন এটা করা হয়েছিল কখন, যখন মুদ্রাস্ফীতি অনেক বেড়ে গেছে, এবং সাধারণত এটা একটা মানে অর্থনৈতিক তত্ত্বে আছে যে মুদ্রাস্ফীতি বেড়ে গেলে তখন ব্যাংকের সুদটা উচ্চ হার করা হয়। এখনো যেহেতু মুদ্রাস্ফীতির ব্যাপক চাপ আছে, এটা এই মুহূর্তে 9.4, সুতরাং মুদ্রাস্ফীতি, সে কারণে ব্যাংকের সুদের হার সেই উচ্চ জায়গাটাই রাখা হয়েছে। কিন্তু একই সাথে আবার রাজস্ব নীতি দিয়ে, ফিসক্যাল পলিসি দিয়ে কিন্তু এইটার একটা মিটিগেট করা হচ্ছে। যেমন একটা স্টিমুলাস প্যাকেজ খোলা হয়েছে, যে সমস্ত কলকারখানা তারা স্ট্রাগল করছে এবং যারা কিন্তু তারা কর্মসংস্থান তৈরি করতে অথবা রক্ষা করতে সহায়ক হবে, তাদেরকে কিন্তু সরকার মানে তার রাজস্ব পলিসির আন্ডারে ওই স্টিমুলাস প্রজেক্টে মানে সবাইকে সুযোগ দিচ্ছে, এবং সেখানে সরকার থেকে 6% আবার ইয়ে দেওয়া হচ্ছে, ভর্তুকি দেওয়া হচ্ছে। তো সুতরাং সেই জায়গা থেকে আপনি দেখবেন যে দুটো মানে অর্থাৎ একদিকে আমাদের মনিটারি পলিসি, অন্যদিকে ফিসক্যাল পলিসি, দুইয়ের সামঞ্জস্যের মধ্যে দিয়েই কিন্তু এই জিনিসটা নেওয়া হয়েছে, এই কারণে যাতে আমাদের একদিকে মূল্যস্ফীতিও কম থাকে, অন্যদিকে স্ট্রাগলিং ইন্ডাস্ট্রিগুলো যাতে ঝরে না পড়ে, মানে বন্ধ হয়ে না যায়, এবং ব্যবসা বাণিজ্যের অন্য যে খাতগুলো অর্থাৎ সিঙ্গেল উইন্ডো থেকে শুরু করে লাইসেন্সিং থেকে শুরু করে প্রত্যেকটি স্তরে তার যাতে হয়রানি থেকে মুক্ত সে হতে পারে, কস্ট অফ বিজনেস মানে ব্যবসার খরচ যাতে কমে আসে, তার জন্য কর কাঠামোর মধ্যে বদল করা, এই সবগুলো অ্যাপ্রোচে দেখবেন প্রতিটি সিদ্ধান্তের পেছনে একটা নীতিগত অবস্থান আছে। এটাই হচ্ছে বাজেটের বৈশিষ্ট্য, যে পূর্ববর্তী বাজেটগুলোর তুলনায় এই বাজেট কোনো একটা সিদ্ধান্ত, কোনো একটা পলিসির ডিসিশনের মানে মানে ছাড়া নেওয়া হয়নি। ওকে, আমাকে একজন একটা চিঠি লিখেছেন, সেই চিঠিতে তারা বলতেছেন যে বিদেশ থেকে টাকা পাঠাতে, অর্থাৎ যেগুলি আমরা রেমিটেন্স বলি, সেগুলির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ইচ্ছা করলে সেই ডকুমেন্টগুলি চাইতে পারবে অন্য তার ব্যাংকের মাধ্যমে, তফসিলি ব্যাংকগুলির মাধ্যমে। সেটা হচ্ছে যে রেমিটেন্সের পারপাস, সোর্স অফ ইনকাম, জব ডকুমেন্টস ফ্রম দি ওয়ার্ক প্লেস, স্যালারি স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট। এগুলি কেন দরকার? ধরেন আমার যে ভাই সৌদি আরব থেকে টাকা পাঠাতেছে, উনি যদি সৎ চ্যানেলে টাকা পাঠান, ব্যাংক চাইলে তার কাছ থেকে এতগুলি জিনিস কেন চাইবেন? মানে ঘটনাটা কি, মানে এইটার যুক্তিটা কি? কোনটা একটু আবার বলেন। এই যে ধরেন বিদেশ থেকে যদি কেউ টাকা পাঠায়, নতুন একটা উনি বলতেছেন যে নতুন বিধান অনুসারে যে বাংলাদেশ ব্যাংক চাইলে যে ব্যাংকিং চ্যানেলে উনি টাকা পাঠাচ্ছেন, সেই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে উনার পারপাস অফ রেমিটেন্স, সোর্স অফ ইনকাম, জব ডকুমেন্টস ফ্রম দি ওয়ার্ক প্লেস, স্যালারি স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট এগুলি চাইতে পারে। এই কথা কি ঠিক? উনি আমাকে একটি পত্র লিখেছেন এইমাত্র, একজন বিদেশবাসী। এগুলি কি চাবে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে? আগে এগুলি চাওয়া হইতো না, মানে আপনার জব সার্টিফিকেট, আপনি কোত্থেকে টাকা পাইছেন, আপনি কেন, সোর্স অফ ইনকাম, এগুলো আগে দেখা হতো। এই বিষয়টি আমাকে খোঁজ নিতে হবে একটু। আচ্ছা, এই বিষয়টি সম্পর্কে উনি বলতেছেন যে আমি এরকম কিছু শুনিনি, আমি এরকম কিছু শুনিনি যে এইটা আমার কাছে পাঠানো। আমি আবার আপনাকে এই বিষয়টা আমি খোঁজ নিয়ে আমি আসলে জানতে হবে, কারণ এইটা আমারও অজানা। তবে এটা বলি যে টাকা পাঠানো এবং বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে, মানে আপনি যদি বিদেশ থেকে বিনিয়োগ নিয়ে আসতে পারেন, উভয় ক্ষেত্রে ইনসেনটিভ দেওয়ার ক্ষেত্রে সরকার বরং আচ্ছা যেখানে মানে এগুলি বিধান করছে, সেখানে কেন এই ধরনের মানে এই কথাই কোথা থেকে আসলো সেটা তো একটা আমার মনে হয় না যে আমি এটা হয়তো বা পুরনো কোনো পলিসির ধারাবাহিকতা হতে পারে, যে
ওকে, আপনি যতটা নিশ্চয়ই না এটা দেখবেন, অর্থনৈতিক আমিও কারণ, তার জন্য অন্য কোনো কারণের আমিও এটি বিষয় দেখবো হতে যে পারে। এই ব্যাপারটা আসলে কতটা এটা আপনি কল্যাণকামী আদৌ রাষ্ট্রের এটা ঠিক কিনা আচ্ছা সেটা। সেটা দেখবো। হ্যাঁ, কল্যাণকামী রাষ্ট্র, কর কাঠামো, এইটার ব্যাপারে আমি প্রশ্ন করার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে জানতে চেয়েছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন ইঙ্গিত দিয়েছে, সংসদে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, এর সমাধান হবে বলে মনে করেন কিনা? শতকরা 23% দর্শক মনে করেন এর সমাধান হবে, শতকরা 77% মনে করেন যে এর সমাধান হবে না। আমি একটু জনাব জোনায়েদ, আমি ওই যে কল্যাণকামী রাষ্ট্র কর কাঠামোর কথা আমরা বলতেছিলাম, যে কর কাঠামোর ক্ষেত্রে যেই রাষ্ট্র কল্যাণকামী সেই রাষ্ট্রের ক্ষেত্রে কর সাধারণত প্রোগ্রেসিভ হয়, অর্থাৎ সাকিব ভাই বড় লোক, সাকিব ভাইয়ের থেকে বেশি ট্যাক্স করা হবে, খালেদ মহিউদ্দিন গরিব, খালেদ মহিউদ্দিন থেকে কম ট্যাক্স নেওয়া হবে, এইটাই থাকে। কিন্তু বাংলাদেশে গিয়ে আমি আবার প্রথম প্রশ্নে ফিরে আসি সাকিব ভাই, বাংলাদেশে গিয়ে শেষ পর্যন্ত এই যে 6,95,000 কোটি টাকা আপনারা রাজস্ব লক্ষ্যমাত্রা দায়ী ধারণ করেন, সেইটার ক্ষেত্রে আসলে মূল্য সংযোজন করেই সবচেয়ে বেশি দেখা যায় যে ভূমিকা পালন করতে থাকে ব্যক্তিগত কর কাট। মানে আমি আসলে জিনিসটা দাম দিয়ে কিনি, আমি আসলে এই মানে এই ভ্যাট ট্যাক্সের জন্য আমার জিনিসটার দাম অনেক বেশি পড়ে, মানে আমি গ্রাহক বা ক্লায়েন্টের কাছ থেকে। এইটা কি আপনি আসলে মনে করেন যে আমি গরিব মানুষ, আমি একজন শ্রমজীবী, আমার থেকেই আপনি আসলে বেশি ট্যাক্স নিচ্ছেন এবং উপরের দিকে আপনি আসলে ট্যাক্সটা সেই অর্থে নিতে পারতেছেন না? বাংলাদেশে আমরা শুনি 40,000 কোটিপতি আছে, কিন্তু আমরা যদি মানে ভালো করে ট্যাক্স দেয় এরকম লোকের সংখ্যা আমরা খুব বেশি শুনি না। আপনারা এই ব্যাপারটা নিয়ে আসলে কি করবেন? এই বিষয়গুলো অনেক ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং এখানে যে জিনিসটা হচ্ছে যে ভ্যাটের স্ট্রাকচারটাই আছে এবং এটাই প্রধান উৎস এখনো পর্যন্ত, জি, এবং যেটা আসলে সাধারণ মানুষকে পে করতে হয়। ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এখন আয়করের দিক থেকে যে ব্যক্তিগত আয়কর এবং যারা অধিকতর ধনী তারা প্রোগ্রেসিভলি ট্যাক্স দিবেন, এইটার যত বেস সম্প্রসারণ করা যাবে ততই কিন্তু আসলে আমার ভ্যাটের সাথে অনুপাতটা কমে আসতে থাকবে। ভ্যাটের দিকে যে আগ্রহ মানে বেশি মানে এখানে চাপ দেওয়া হয়েছিল, এর কারণ হচ্ছে যে ব্যক্তিগত এই যে মানে আমাদের আয়ের উপরে যে কর, সেটা মানে ব্যক্তিগত বলতে ব্যক্তি হিসেবে আপনার আয়ের যে কর, ব্যক্তি আয়ের উপর করের সীমা কিন্তু প্রসারিত হয় নাই খুব বেশি। এইটাই এখন সরকারের প্রধান মনোযোগের জায়গা, যে ব্যক্তি আয়ের সীমার উপরে মানে আয়ের উপরেই কর কাঠামোর বিস্তার ঘটানো, যাতে করে আমরা ভ্যাটের আওতার জায়গাটা ভারসাম্যের দিক থেকে কমে আসতে থাকে, সাধারণ মানুষের উপর চাপ কমে। সো এইটা তো রাতারাতি অ্যাচিভ করা সম্ভব না, যে কারণে মানে নীতিটা এটা গ্রহণ করা হয়েছে এবং এই নীতি ক্রমাগত ইয়ে হবে, যার ফলে যারা করের আওতার দেন না, কর ফাঁকি দেন, কর সেটা আসলে এত ব্যাপকভাবে মানে এইবারে অনুসন্ধান চলবে যে কর ফাঁকি দেওয়া খুব কঠিন হয়ে উঠবে। ওকে, একটু এবং ভ্যাটের অনুপাত কমে আসার ফলে ওই চাপটা ক্রমাগত বাড়বে। আপনি খেয়াল করে দেখবেন 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে ব্যাপকভাবে মানে কর কমানো হয়েছে, এবং এইটা করা হয়েছে সাধারণ মানুষের চিন্তা তো আছেই অবশ্যই, তাদের স্বস্তির জন্য, নিত্য প্রয়োজনীয় জিনিসের যাতে দাম না বাড়ে। অন্যদিকে এটার ইয়াটা হচ্ছে যে ইনফ্লেশনও এটা রোল প্লে করবে, মানে ইনফ্লেশন কমানোর ক্ষেত্রে। এখন এই বাজেটের পরে যে কোনো কিছুর দাম বাড়েনি মানে সাধারণ জিনিসপত্রে, সেটা তো একটা বড় কারণ হচ্ছে যে এখানে কমানো হয়েছে, কারণ বাজারে ক্রেতা নাই, দাম এত বাইরে আছে। আচ্ছা, যে আমরা জিনিসপত্রের কেনাকাটা কমাই দিছি, বরং দোকানদার সদাগররা আমাদেরকে বলে যে কেউ কিনে না। যাই হোক, সুইজারল্যান্ডের ব্যাংকগুলিতে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, তো সেটা তো আপনাকে ধ্বংসপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির ওই পারেরটা একটু বলি, যে সুইজারল্যান্ডের ব্যাংকগুলিতে এক বছরের ব্যবধানে বাংলাদেশের জমা অর্থ পরিমাণ 41% বেড়েছে। মানে এইটার কথা মানে দিয়ে টিআইবি এরকম একটা কথা বলছে, অন্তর্বর্তীকালের সরকারের সময় এক বছরে ঘুষ লেনদেন 12,633 কোটি টাকা। এখন সেই সরকারের 18 মাসের শাসনামলে হওয়া দুর্নীতি তদন্তের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এইটা নিয়ে কি আপনাদের সরকারের চিন্তা ভাবনা খুব সিরিয়াস আছে, যে আসলে এই টাকাটা সুইজারল্যান্ডের ব্যাংকগুলিতে এই টাকা বাড়লো, কারা বেশি টাকা জমা রাখলো গত 18 মাসে, আসলে এগুলি নিয়ে তদন্ত হবে কিনা? মানে এইটা একটা সিরিয়াস জায়গা। এইটা তো আসলে ধরুন সরকারের সব প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, মানে এইটা নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে যেহেতু বলেছেন, কাজেই এটা নিশ্চয়ই সরকারের এজেন্ডার মধ্যে এসছে যে তারা দুর্নীতি বিষয়গুলো, অপচয়, বড় লুটপাট, পাচার, এগুলো নিয়ে কেবলমাত্র অন্তর্বর্তী না, পুরো মানে 15 বছর ফ্যাসিবাদী আমলের এই টাকা পাচারের বিষয়টি, যেটা আমরা বলছি যে ইতিমধ্যে পুনরুদ্ধারের চেষ্টা চলছে, তার মানে এগুলো ইনভেস্টিগেশন চলবে।
এবং বড় রাঘব মানে যারা যারা বড় বড় লুটপাটকারী হিসেবে চিহ্নিত তারা সহ সাধারণভাবে দুর্নীতির ব্যাপারে একটা মানে যতটা বেশি তদন্ত এবং করা যায়, দায়ীদের চিহ্নিত করা যায়, তাদেরকে বিচারের আওতায় আনা যায় এবং টাকা পুনরুদ্ধার করা যায়, তার জন্য সরকারের আগ্রহ আছে এবং তারা ধীরে ধীরে এই উদ্যোগগুলো গ্রহণ করছেন। 4 মাসে আসলে মানে 4 মাস সময়টা খুব বেশি না আর কি, মানে যেটাকে আসলে সমস্ত ক্ষেত্রে একসাথে ধরা যাবে। আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে সরকারের প্রধান মনোযোগ ছিল তার নির্বাচনী অঙ্গীকারগুলোকে দৃশ্যমান করা এবং সেগুলো অন্তত শুরু করা। সেই জায়গাটাতেই বরং জনগণের মধ্যে মানে তার দেওয়া প্রতিশ্রুতিগুলো তারা যাতে শুরু করতে পারেন সেটাতে সরকারের অধিকতর মনোযোগী। এবং এই সমস্ত কাজগুলো মানে অতীতের ফয়সালা করার কাজগুলো এটা তো আসলে ধীরে ধীরে চলবে, বিশেষত আর্থিক দুর্নীতি, রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করা, সেগুলোর ব্যাপারে আবার পুনর্গঠনের জন্য যে উদ্যোগ, এইটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। ওকে, আমি একটু দর্শকদের কাছে যাই, দর্শকদের মতামতের মানে প্রশ্ন মতামতের প্রেক্ষিতে যদি আপনি কোনো কিছু বলেন। মোহাম্মদ খালিদ হোসেন তিনি বলছেন প্রতিদিন এক গান, শেখ হাসিনা দেশ শেষ করে দিছে, তাহলে বিএনপি 6-7 অর্থ বছরে অর্থাৎ 2006-07 অর্থ বছরে বাজেট দিছিল 69,740 কোটি টাকা, আর 26-এ এসে বাজেট দিল 9,38,000 কোটি টাকা। এই বাজেট তারা কি আলাদিনের দৈত্যের উপর নির্ভর করে দিয়েছে? সাকিব ভাই যদি একটু মন্তব্য করতেন যে আওয়ামী লীগের মাঝখানের এই 15 বছরে যদি দেশ ধ্বংসই হয়ে থাকতো তাহলে 69,740 কোটি টাকা বাজেট থেকে 9,38,000 কোটি টাকা বাজেটে উত্তরণ কেমনে হলো? দেখুন, মানে একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা মানে সম্পদ সৃষ্টি করে তো জনগণ, জনগণ তো সম্পদ সৃষ্টি করেছে, সেই সম্পদের ব্যবস্থাপনা কি হচ্ছে, কোথায় যাচ্ছে, সেইখানে হচ্ছে সরকারের ভূমিকা। এবং জনগণের সম্পদ সৃষ্টির এই যে তার যে তৎপরতা, সেইটাকে আরো ব্যাপক এক্সেলারেট করার ক্ষেত্রে সরকারের বিভিন্ন পলিসি কাজ করে। আমরা দেখেছি যে এই 15-17 বছরে 18 বছরে বাংলাদেশ যেখানে যেতে পারতো, মানে যদি আমাদের সম্পদ তৈরির জনগণের যে সম্পদ তৈরির প্রক্রিয়া সেইখানে সেটাকে যদি যথার্থ ব্যবস্থাপনা থাকতো, তাহলে বাংলাদেশ এই 15-17 বছরে অনেক দূর অগ্রগতি হতে পারত। ফুলানো ফাপানো উন্নয়নের জায়গা থেকে সত্যিকার কাঠামোগত ভিতটা তৈরি। আপেল তুলনা করি যে ধরেন আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, এখন 2024 থেকে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, তাইলে 2024 থেকে 2027 পর্যন্ত আমরা যদি এই 3টা বছর ধরি, এই 3 বছরে কি আওয়ামী লীগ যে বা জনগণ যে উন্নতি করেছিল আপনার ভাষায়, তার 3 ভাগের 1 ভাগ উন্নতি কি দেখতে পাবো এই 3 বছরে? না, মানে উন্নয়নের প্রগমন। দেখুন, আওয়ামী লীগের এই যে আওয়ামী লীগ 5ই আগস্ট 24 সালের 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের যে ক্ষমতায় থাকা, তখন তো ইতিমধ্যে অর্থনীতি একটা মোটামুটি কোলাপসের মুখে চলে এসেছিল। এটা যে প্রক্রিয়ায় যাচ্ছিল, অনেকেই যেমনটা বলেন যে কোলাপসটা প্রায় অনিবার্য হয়ে উঠছিল, যেভাবে তারা মানে পুরো অর্থনীতিকে একটা মানে ভেতর থেকে ফোকলা করে দিয়েছিল। তো সেইটা মানে সেইটাকে সেই কোলাপসটাকে ঠেকানো এবং একটা পুনরুদ্ধারের জায়গায় যাওয়া, সেই পর্বে কিন্তু আমরা আছি। আমরা এখনো আপনি যেটাকে কোলাপস বলতেছেন, বলতেছেন অর্থনীতির সূচকে, সেইটা আর গত 2 বছরের অবস্থা কতটা আলাদা? কোন সূচকের কথা বলছেন? ধরেন কত টাকা জমা আছে। আওয়ামী লীগ সরকার চলে গেছে, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জিজ্ঞেস করলাম আপনার কাছে কত আছে, উনি বললেন যে ওনার কাছে $20 বিলিয়ন আছে। এখন আপনার কাছে কত আছে আসলে মজুদ যদি আমি বলি? রাইট এট দিস মোমেন্ট মানে মজুদের অ্যামাউন্ট আমি বলতে পারবো না, কিন্তু গত 1 বছরের হিসেবের মধ্যে এটা 35 থেকে 40 বিলিয়নের কাছাকাছি আছে। কিন্তু সেটা প্রশ্ন না, এটা আগে গিয়েছিল। যেটা আপনার হিসেবটা 20 বিলিয়ন বলা হয়েছে, এটা বহু হিসাবে এর চাইতে অনেক কম। না, এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের হিসাব, সেপ্টেম্বরের 2024 বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন ওনার কাছে 20 বিলিয়ন। কিন্তু তখনও মানে আপনার এই 20 বিলিয়ন মানে ওই যে আইএমএফ এর হিসাবেই $20 বিলিয়ন, আইএমএফ এর হিসাবেই কি আপনার কাছে এখন $35 বিলিয়ন আছে বৈদেশিক মুদ্রা মজুদ? রাইট এট দিস মোমেন্ট আপনাকে বৈদেশিক মুদ্রা আমার মনে হয় না 35 আছে, আমার কাছে মনে হয় না 35 আছে, 30 আছে কিনা জানি না। আর যাই হোক, হাওয়েভার, তো আর কোন সূচকে আপনি একটা জিনিসকে আপনি ধ্বংসপ্রাপ্ত বলতেছেন? আর এটাকে মানে শুইনা মনে হইতে পারে যে আমি আওয়ামী লীগ, তা না, আমি বুঝতে চেষ্টা করতেছি যে আপনি সূচকের ক্ষেত্রে মানে যদি আপনি
মুদ্রাস্ফীতি ধরেন, অর্থনীতি যেগুলো আপনার একদম মানে মোটা দাগের সূচক বলি, আপনি যদি জিডিপির প্রবৃদ্ধি বলেন, আপনি যদি মাথাপিছু ইনকাম বলেন, আপনি কোনটায় মানে একটা ধ্বংসপ্রাপ্ত বললে তো আপনি ধরেন 2 আর 20 এত তো তফাৎ হওয়া উচিত, তাই না? জিডিপির প্রবৃদ্ধি যে মানে কোথায় নেমে এসছে, হ্যাঁ, জিডিপির প্রবৃদ্ধি এই ইয়াতে 4.2, সেটাও আসলে এই যে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তার যে এক্সেলারেশনের চেষ্টা সেটা থেকে এসছে। কিন্তু এটা যে 4-এর কোঠায় আসলো সেটা একটা সূচক। সেটা তো অন্তর্বর্তী আপনার সরকার। মূল্যস্ফীতি না, অন্তর্বর্তী সরকার আগেই তো জিডিপি মানে অন্তর্বর্তী সরকারের তো ওই সরকারের কিউমুলেটিভ ফলাফল, মানে অন্তর্বর্তী সরকার তো নিজেটা ঘটায়নি। অন্তর্বর্তী সরকারের কালে যে ঘটনা ঘটেছে সেটা পূর্বেকার সরকারের পুঞ্জীভূত ফলাফল। সেটা তো কোভিড আর ইউক্রেন যুদ্ধের ফলাফল 2023-24 সারা পৃথিবীতে কমছে না, মানে সারা পৃথিবীতে কমেছে, কিন্তু কমাটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে ওকে সেইটার ক্ষেত্রে অভ্যন্তরীণ যে জায়গাটা সেটা আমরা দেখাচ্ছি। বাংলাদেশের 9টি ব্যাংক এখন আপনি একটা চেক মানে সামান্য একটা চেক নিয়ে গেলে সেই টাকা দিতে পারে না। তার মানে আপনি 9টা ব্যাংককে কোলাপস করে দিয়েছেন এবং পুরো ব্যাংক ব্যবস্থাপনার উপরে সেটা একটা কিউমুলেটিভ আঘাত হানতে যাচ্ছিল, যেটাকে বলতে পারেন যে ঠেকিয়ে দেওয়া হয়েছে। সেটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও, এবং এখন এটা এসে একটা রিকভারি স্টেজে প্রবেশ করছে। এখন রিকভারির তো আপনার সময় দিতে হবে। রিকভারির সময়টাও আমরা বলেছি যে 1 বছরটা আমাদের রিকভারির সময়, যেখান থেকে আমরা উত্তরণে যাব পরবর্তী বছরে। এখন এই জিনিসটার ঘটেছে কারণ ব্যবস্থাপনাগত দিক থেকে এখানে চুরি, দুর্নীতি, লুটপাটটা ছিল প্রধান তৎপরতা। এখন ব্যবস্থাপনার দিক থেকে আমি বলছি না যে এখানে কোথাও সবকিছু একেবারে মানে ঠিকঠাক হয়ে গেছে, এখানে দুধের নহর বইছে, কিন্তু সরকারের পলিসির দিক থেকে এই যে মানে চুরি দুর্নীতির যে তৎপরতা সেটার মানে সেটাকে মানে পুরোপুরি বদলে ফেলার জায়গাটাই সরকারের পলিসির জায়গা। পলিসি এখন ইমপ্লিমেন্ট করতে গেলে একটা যে কাঠামো এতদিন চলেছে সেই কাঠামোতে তো ধরেন আপনি একবার কোনো সুইচ টিপে রাতারাতি পুরো পরিবর্তন করতে পারেন না। যে কারণে একটা বড় কাজ হচ্ছে, যেমন আমরা প্রায় 8টা অগ্রাধিকারের কথা আপনার সাথে আলাপ করেছি। 9ম অগ্রাধিকার ছিল প্রাণ, প্রকৃতি এবং পানি ব্যবস্থাপনা। 10ম অগ্রাধিকার ছিল পুরো গভর্নেন্সকে, মানে রাষ্ট্র, প্রতিষ্ঠান, আইন, এইগুলোকে এই যে আমরা একটা $1 ট্রিলিয়ন ইকোনমিতে যেতে চাচ্ছি সেইটা উপযোগী করে তোলা, এবং এইটা যে এই ধরনের যে অর্থনৈতিকভাবে একটা লুটপাট করে ফেলা সম্ভব হয়, ধ্বংস করার জায়গায় নিয়ে যেতে পারে, সেইটা যাতে আর কেউ করতে না পারে তার কাঠামোগত আয়োজনটা তৈরি করা। ওকে, কারণ আপনি একটা বড় অর্থনীতি ধারণ করার মানে যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা থাকা দরকার, গভর্নেন্স থাকা দরকার, সেটা বাংলাদেশে নাই। সেটা তৈরি করাটাও সে কারণে সরকারের অন্যতম লক্ষ্য। সাকিব ভাই, একটু যদি এইটা বলতেন যে আমি একটু চেক করে দেখলাম, মানে হচ্ছে আমি কাগজপত্র দেখে বলতেছি না, এমনি বলতেছি যে আপনি বরং এই মুহূর্তে আপনার মোবাইল থেকে চেক করেন যে বাংলাদেশে এখন ইউজেবল আইএমএফ এর বলা মতে, যেটা আইএমএফ স্ট্রিক্টলি সেটা $33 বিলিয়ন আছে, যেটা $37 বিলিয়ন হচ্ছে আসলে প্রকৃত অর্থের রিজার্ভ। আইএমএফ যেটাকে বলতেছে যে তোমরা কোন রকম ওইটাই আমি বলছি 35 থেকে 40 এর মধ্যে আছে। আপনি ঠিক আছেন। আপনি আমাকে বলেন তো যে এই যে $20 বিলিয়ন অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা ছেড়ে দেয় তখন ওরা আপনাদের কত দিয়ে গেছিল, এটা কি আপনার মনে আছে? মানে আমি একটু বুঝতে চাইতেছি যে মজুদটা বাড়তেছে, আপনারা কি কোনো ঋণ দেওয়া বাকি রাখছেন নাকি? কারণ 4 মাস তো অনেক কম সময়। বাজেট বক্তৃতা এই মুহূর্তে আমার কাছে বাজেট বক্তৃতার কপিটি নেই। আচ্ছা, আপনি এই এত ডিটেইল তথ্য দিতে হবে জানলে আমি এটা কপিটা নিয়ে বসতাম। ওকে, আপনি মাননীয় অর্থমন্ত্রীর বক্তৃতায় দেখবেন যে রেমিটেন্স প্রবাহ যে 4 মাসে ব্যাপক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, এবং মানে সেইটা কিন্তু উনি বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন। ওকে, রেমিটেন্স। আচ্ছা, রেমিটেন্স একটা খুব ভালো জিনিস। রেমিটেন্সের মাধ্যমে আর কোনো কিছু, আর কোনো পজিটিভ আপনারা আসার পরে মানে এটা তো ভালো বেশি মনে হচ্ছে 20 মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখেন যে সরকার শপথ নিয়েছে 17 তারিখ। আপনার এই যে মানে মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতিটা তৈরি হলো, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, এইটা তো শুরু হয়েছে 10 দিনের মাথায়, এবং তার ফলে এক জ্বালানি খাতে মানে বর্ধিত জ্বালানির দাম দেওয়ার জন্য যে বিপুল চাপটাই সরকারকে নিতে হয়েছে, সেটা তো মানে সরকার যেখানে একটা পুনরুদ্ধারের মানে গতিতে ঢুকবে, এবং যে মানে আয়োজন নিয়ে আমরা প্রথম ক্যাবিনেট মিটিং শুরু হয়েছিল
সেটা তো সাথে সাথে একটা বড় ধরনের ধাক্কা খেলো। এবং সেখানে বরং জনগণকে স্বস্তি দিয়ে মানে কিভাবে এটা রক্ষা করা যায় সেটাই সরকারের নীতি ছিল। জ্বালানির দাম বাড়ানো হয়েছে, কিন্তু সেটা যে হারে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং তার ফলে সরকারকে যে পরিমাণ ভর্তুকি দিচ্ছে সেই তুলনা হিসেব করলে মানে অনেক কম। সেটা নিয়ে সমালোচনা তো মানে নিশ্চয়ই আছে, আমরাও বহু সমালোচনা করেছি। জ্বালানি ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, মানে সেই দুর্নীতিটাকে দুর্নীতির কাঠামোটা তো রাতারাতি বদলে ফেলা সম্ভব না। যে অপচয় হয়েছে সেই অপচয়টা কাঠামো রাতারাতি বদলে ফেলা সম্ভব না, যার ফলে ওইগুলো কমিয়ে ফেললে যে আবার জ্বালানি দামের অনেক ক্ষেত্রে সমন্বয় করা যায়, সেই যুক্তিটা এই সরকার গুরুত্বের সাথে বিবেচনা করে। ওকে, গুরুত্বের সাথে বিবেচনা করে বলেই সরকার ওই জায়গায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছে, এবং যাতে করে জ্বালানির দাম বৃদ্ধি না করে অপচয় এবং দুর্নীতি রোধ করা যায়, এবং সে কারণেই দাম বৃদ্ধির ব্যাপারটি তুলনামূলকভাবে কম ঘটেছে। হয়তো এটা ঠিক, কিন্তু সাকিব ভাই, দাম বৃদ্ধির ক্ষেত্রে আপনারা ভালো ব্যবস্থাপনার পরিচয় দিলেও জনগণের সাফারিংটা কমায় আনার ব্যাপারে, যেমন যেটা একটা কৃত্রিম সাফারিং ছিল, আপনাদের কাছে তেল ছিল, গ্যাস ছিল, সবই ছিল, তবু মানুষ লাইনের পর লাইনে দাঁড়ায় আসে 2 দিন 3 দিন, তেল পাইতেছে তো গ্যাস পাইতেছে না, গ্যাস পাইতেছে তো তেল পাইতেছে না। ওইটার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের মানে আমি জানি না, মানে জনগণ এত সাফার যে করলো এটা তো নিশ্চয়ই একটা কারণ আছে। সবকিছু থাইকা, মানে আমার সবই আছে কিন্তু আমি সাফার করলাম, আমার টাকাও আছে, তেলও আছে, মজুদও আগের মতো আছে, খালি হচ্ছে আমি সাফার করলাম। এটা কেন হইলো? না নিশ্চয়ই, মানে জনগণ ব্যাপকভাবে সাফার করেছেন এবং সরকার এগুলো বিষয় নিয়ে বারবার তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে, দুঃখ প্রকাশ করেছে, এবং সরকারের উদ্যোগের ফলেই ধীরে ধীরে ব্যাপারটা শেষ পর্যন্ত আমি ঠিক জানি না যারা এই সাফারটা করেছেন এবং যারা বিভিন্ন সময় বিভিন্ন মতামত করেছেন তারা নিশ্চয়ই ব্যাপারটা দেখবেন। আমাদের বিদেশ থেকে দেখতে এটা খুবই কষ্ট লাগছে যে একটা তেল নিতে গিয়ে আগের দিন গিয়ে সিরিয়াল দিয়ে থাকতে হয়, তারপরে গিয়ে ঘুমায় পড়তে হয়, তারপরে ওখানে খাওয়া দাওয়া বা মানে যদিও কোনো রকম অভাবী তেলের ছিল না, মানে আমি দেখতেছিলাম যে মজুদের তো এটা লুকানোর কিছু নাই, মানে মজুদ যতটা থাকে বাংলাদেশের আসলে বিপিসি বলি বা মানে অত সামর্থ্যও নাই যে ইচ্ছা করলে তার চেয়ে বেশি মজুদ করে রাখতে পারবে, মানে যতটুকু। জি জি বলেন। এটা একটা বিষয় ঘটেছে যে এখানে আসলে মজুদ আছে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা ব্যাপক মানে মূল মানে কি বলে জায়গা থেকে তেল নিয়ে যখন বিভিন্ন পেট্রোল পাম্পে যাওয়া হচ্ছে, রাস্তায় কিছু খালি হয়ে যাচ্ছে, তারপরে পেট্রোল পাম্পে মানুষ যে অস্থির হয়ে কিনতেছে, রাস্তায় খালি হয়ে যেতেছে, তো রাস্তায় এখন এই পুরো বিষয়টার পেছনে কেবলমাত্র জনগণের আতঙ্ক হয়ে এটা করা, নাকি আসলে কোনো আমি সরকারের প্রতি মিসট্রাস্ট এবং মানে সরকারের প্রতি অত বিশ্বাস না থাকাটা আমি বড় করে দেখি, কারণ সরকার বলতেছে না, এটা কারণ সাকিব ভাই দেখেন আপনি একটা বলতে পারবেন, কিন্তু এখানে কোনো অন্য কোনো গোষ্ঠীগত না গোষ্ঠীর ব্যাপারটা কি ছিল কিনা সেটা সরকার অনুসন্ধান করছে, কিন্তু কারণ বারবার এখান থেকে এই ব্যাখ্যাটা সরকারের পক্ষ থেকে এই বিষয়টা মানে তাদের অনুসন্ধানগুলো করার চেষ্টা করা হয়েছে, এবং তাতে এরকম অনেকগুলো লক্ষণও পাওয়া গেছে যে কিছু কিছু গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিয়ে একটা কৃত্রিম অবস্থা তৈরি করা। সাকিব ভাই, আমি আমার কথা বলি যে অনেক সাংবাদিক কিন্তু রাগ করে যে আমরা ভালো খবর দিতেছি, আমাদের খবরটা না নিয়ে কেন অন্য আরেকটা যে খারাপ খবর দিতেছে তার খবরটা কেন নেয়। আমি কিন্তু রাগ করি না, আমি মনে করি যে এটা আমার অদক্ষতা। আমি জনগণের কাছে সত্যটা নিয়েও ট্রাস্ট দিয়ে হইতে পারতেছি না। আমি যেহেতু 30 বছর ধরে জ্বালানি বিদ্যুৎ এগুলি খোঁজখবর রাখি, আমি কিন্তু দেখতেছিলাম সরকার সত্য কথা বলতেছে। সরকার বলতেছে মজুদ সব সময়ের থেকে সমানই আছে অথবা বেশিই আছে, আপনারা ঘাবড়ায়েন না। মানুষ কথা শুনতেছে না। সরকার বলতেছে আমরা দাম বাড়াবো না, মানুষ বলতেছে তোমরা কিন্তু দাম বাড়াবা, এবং সরকার পরে দিয়ে দাম বাড়াইছে। সরকার বলতেছে যে এইটার মধ্যে কোনো ক্রাইসিস নাই, ক্রাইসিসটা আমরা মোকাবেলা করব, আমরা দরকার হলে মানে আপনাদেরকে তেল গ্যাস বিদ্যুৎ ছাড়া রাখবো না, আমরা দরকার হলে টাকা দিতে দেবো। দেখেন সরকার কিন্তু সবগুলি বলতেছে। আমি কিন্তু সরকার যেগুলি ঘোষণা করে রাখছে ওয়েবসাইটে দেখে আমি বুঝতেছি সরকার সত্য কথা কইতেছে, কারণ এটা লুকাইতে পারে না। মানে আপনি ইচ্ছা করলেই বিপিসিতে কটুক তেল আছে এটা আপনি মিছা কথা কইতে পারবেন না, মানে আওয়ামী লীগ সরকারও মিছা কথা কইতে পারে নাই, পেট্রো বাংলাতেও কিন্তু মিছা কথা কওয়া যায় না, মানে আপনাকে আসলে এটা ঘোষণাটা করতে হয়, কিন্তু মানুষ বিশ্বাস করতেছে না। এখন মানুষ যদি আপনারে বিশ্বাস না কইরা যে গুজব ছড়াইতেছে তারে বিশ্বাস করে, এইটা নিয়েও আপনাদের মানে কাজ করার আছে যে কেন এটা হইতেছে। সত্য কথা বলে আপনি কেন কাছে যেতে পারতেছেন না?
এই বিষয়ে আমি আপনার সাথে একমত যে গুজবের ব্যাপারটা এত প্রবল শক্তিশালী হয়ে উঠেছে যে এটা একটা পলিটিক্যাল উইপনও মানে হয়ে উঠেছে। সেটা ছিল সবসময় কম বেশি, যে রাইট। কিন্তু মানে এখন যেভাবে এটাকে নানাভাবে একটা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করার জন্য একটা হাতিয়ার হিসেবে কাজে লাগাতে পারছে, সেটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ এবং ভাবনার আপনাদের বিষয়। আপনাদের এটা ভাবা থাকা দরকার। আমি দ্রুত কয়েকটা বিষয় আপনার প্রশ্ন করি। আপনাদের আমলে চট্টগ্রাম নগরীতে প্রায় 30,000 কোটি টাকার মনোরেল প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু সম্প্রতি পত্রপত্রিকায় এসেছে যে ভুয়া পরিচয়ের লোকের সঙ্গে চুক্তিটি হয়েছিল, তাই সরকার এটি বাতিল করেছে। মানে কেমনে সাকিব ভাই, মানে এত বড় চুক্তি একটা ভুয়া পরিচয়ের লোকের সাথে কেন হয়, সেটা আবার বাতিল কেন করতে হয়, মানে এটা ঘটনাটা কি? মানে যদি একটু বলেন, 2 লাইন 3 লাইন 5 আহ লাইন। না, খবর তো অনেকগুলো আসছে, এখন হ্যাঁ। সবগুলো খবর আমার দায়িত্বের মধ্যে আসলে থাকে না। যেগুলো আমি এমন একটা মন্ত্রণালয়ে কাজ করি, বেশ কিছুটা আহ, একটু মানে ওই তাত্ত্বিক মন্ত্রণালয়। কাজগুলো সম্পন্ন করাটাই বেশ আহ, এবং তাত্ত্বিক মন্ত্রণালয়। না, তাত্ত্বিক তাত্ত্বিক মন্ত্রণালয় না, মানে এইখানে তো অনেকটা না, যেহেতু ভবিষ্যৎ পরিকল্পনা আপনারা নেন, সেহেতু তো কোনো না কোনো একটা পরিকল্পনা চলমান এবং করছেন। সমস্ত প্রকল্পগুলোকে এই পরিকল্পনা মন্ত্রণালয়ের মধ্যে দিয়ে যেতে হয়। আচ্ছা আচ্ছা ফলে আচ্ছা সেই প্রকল্পগুলোর পরীক্ষা নিরীক্ষা করার একটা ব্যাপার আছে। আচ্ছা। তো যাই হোক, প্রত্যেকটি মানে রেল ব্যবস্থাপনার দিকে সরকারের মনোযোগটা হুম, খুবই মানে একটা মানে এটা অন্যতম অগ্রাধিকার। সেই কারণে আহ, রেলের ব্যাপারে মানে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলেই মন্ত্রীবর্গ তারা চেষ্টা করছেন, এবং সেই চেষ্টার অ্যাটেম্পটে কোথাও যদি কোথাও একটা ব্যত্যয় ঘটে, সেটা আসলে আহ, হয়তো সাময়িক একটা ব্যত্যয়। আহ, যেহেতু প্রসেসটা স্বচ্ছ রাখা, সাশ্রয়ী থাকা এবং সর্বাধিক জনগণের মানে কিভাবে সেবা বৃদ্ধি পাবে সেইটা প্রায়োরিটি, কাজে এই জিনিসগুলো ধরা পড়বে কোনো ব্যত্যয় যদি কোথাও থাকে। ওকে। আচ্ছা, আহ, মানে এই ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক নিয়ে জামায়াতে ইসলামী যেগুলি অভিযোগ করতেছে, সেগুলি তো মানে একদম পরিপূর্ণভাবে আমি খুব নিরপেক্ষ জায়গা থেকে সেই অভিযোগগুলি করতেছি, ব্যাপারটা এরকম না। এটা তো একটা রাজনৈতিক ব্যাপার। সত্যি সাকিব ভাই, এটা আপনি বলা একটু মুশকিল, কিন্তু তারপরে আপনি একটু বলেন যে ইসলামী ব্যাংক ইস্যুটাকে কি সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করতেছে? অর্থাৎ রাজনৈতিক মোকাবেলা কোনটা, যে ইসলামী ব্যাংক দুর্বল হইলে জামাত ইসলামী দুর্বল হবে, এইভাবে না, মোকাবেলা করার চেষ্টা সরকারের করছে। আমি যতটা মানে অর্থ মন্ত্রণালয়ের আহ, সাথে আমাদের যেহেতু ঘনিষ্ঠভাবেই কাজ করতে হয়, আহ, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী মানে হুম, সকলের দিক থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা পরিষ্কার করেছেন, আর্থিক প্রতিষ্ঠানে কোনো পলিটিক্যাল মানে যাকে বলে যে নিয়ন্ত্রণ বলেন, রাজনৈতিক ভাবে এখানে এইটাকে বিভিন্ন ধরনের অ্যাপয়েন্টমেন্ট বলেন, এইটা এই সরকারের একেবারে নীতিগতভাবে এটা তারা বিরোধী। এবং মানে এই সরকার মানে এবং বিশেষ এটা যদি মীর কাসেম আলী আর্থিক সাহেবের প্রতিষ্ঠানকে, মীর কাসেম আলী সাহেবের সংগঠন না হয়ে আব্দুল আল মিন্টু সাহেবের সংগঠন হইতো, তাহলে একই আচরণ করতো সরকার। সরকার আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানোর চেষ্টা করছে, ওকে। কিভাবে দাঁড় করানো যায় এবং পলিটিক্যাল সিরিয়াসলি মানে সাকিব ভাই, এটা আপনি বিশ্বাস থেকে বলতেছেন? নিয়ন্ত্রণ, দখল ইসলামী ব্যাংক এগুলোর নিয়া। বাইরে রেখে আর্থিক জায়গাগুলো দাঁড় করানোর চেষ্টা করছে। আচ্ছা, ঠিক এখন আছে। বরং এখানে কোন কোন মানে রাজনৈতিক দল ইসলামী ব্যাংক নিয়ে এমন ভাবে কথা বলে হুম। আহ, যেন আসলে তারাই ইসলামী ব্যাংকের মালিক। এটা তো মানে তারা একবার বলে যে না আমরা মালিক না, কিন্তু তারপরে ইসলামী ব্যাংকের এখন প্রশ্ন এখন আসলেই কথা তারা হচ্ছে যে যেভাবে আমি, আলোচনাটা করেন, তারা ইসলামী ব্যাংকের যেমন মালিক। আমি যেমন ফলে ব্যাপারটা ব্যাপারটা যেহেতু তারা তাদের কর্তৃত্ব ফিরে পেতে চাইছেন, সেই ক্ষেত্রে যে কোনো ধরনের তৎপরতাকেই তারা মানে হয়তো সিঁদুরে মেঘ দেখছেন, এইরকম একটা জায়গা হিসেবে দেখছেন। যেমন মানে এখানে জেনারেল পলিসি হচ্ছে ব্যাংক ব্যবস্থাপনা এখানে মানুষের আস্থার জায়গায় ফিরে আসুক, এবং এইটা একটা নিয়ম এবং জবাবদিহির মধ্যে দিয়ে অপারেট করুক। আহ, সাকিব ভাই, একটা ব্যক্তিগত প্রশ্ন। এখন ধরেন না, ঠিক আপনাকে একটা ব্যক্তিগত না, কথা বলে নিই, সরকারগত আমি প্রশ্ন। আমি জি, জি। না আমি বলতে পারি, আমি এখানে সরকারের নীতি কি বিভিন্ন বিষয়ে গ্রহণ করেছে যতটা আমি জানি, সেই বিষয়টা আপনার সামনে বলতে পারি। সেটা অ্যাবসলিউটলি। কিন্তু আচ্ছা প্রত্যেকটি আচ্ছা সাকিব ভাই, প্রত্যেকটি ঘটনার সাকিব ভাই আপনাকে জবাবদিহি করা আবার আমার একার পক্ষে সম্ভব না, এই কারণে ওকে, যে ঠিক আছে, প্রত্যেকটি আমি বুঝতে ঘটনার পারছি। সংশ্লিষ্ট আপনি আপনি দায়িত্বপ্রাপ্তরা আছেন। আপনি আপনি আসলে জবাব দিছেনও যতটুকু আপনার পক্ষে দেওয়া সম্ভব। আমি যেটা বলতেছি যে সাকিব ভাই, এই আপনাকে প্রথমে
মানে প্রথমে অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী করা হয়েছিল, পরে অর্থটাকে বাদ দেওয়া হয়েছে হচ্ছে আপনার প্রতি কোনো রকম মানে অনাস্থার বিষয় থেকে কিনা, যে আপনি খুব যন্ত্রণা করতেছিলেন, বা বা কেউ কেউ বলে আপনি নাকি গত সরকারের বেশ কিছু না, আসলে 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 এটা হচ্ছে যে মানে এখানে কাজের যে সুনির্দিষ্টকরণ প্রাথমিকভাবে মন্ত্রিসভা গঠনের পরে প্রথম 15 দিনের মধ্যেই বেশ কয়েকজন প্রতিমন্ত্রীর ক্ষেত্রেই তাদের মন্ত্রণালয় সুনির্দিষ্ট করা হয়েছে কিছুটা ডিভিশন অফ লেবার তৈরি করার জন্য। হ্যাঁ, ডিভিশন অফ লেবার তৈরি করার জন্য। আচ্ছা সাকিব ভাই, যেহেতু লোকে এইটা মনে করে, বা আমি অনেকবার দাবি করি সাকিব ভাই আমার প্রায় বন্ধুর মতোই, আমরা অনেক দিন ধরে একসাথে আসি, সুতরাং দুইটা বিষয় তারা আমাকে চোখে আঙ্গুলতে দেখাতেছে যে 4 মাসে সাকিব ভাইয়ের পরিবর্তন। তো পরিবর্তন দুইটা বিষয় হচ্ছে, হাম টিকা নিয়ে আপনি কিছু বলেন নাই, আর 2 হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আপনি কিছু বলেন নাই বা আপনি প্রতিবাদ করেন নাই। এবং আপনি আরেকটা পরিবর্তন হচ্ছে আপনি টকশোতে আসা একেবারে ছেড়ে দিয়েছেন। আপনি কোনো এবং কারো সাথেও আপনি আসতে চান না, আমাদের এখানে আপনি একা আসছেন কারণ আপনি প্রশ্নের উত্তর দিতে ভালোবাসেন না। এটা হলো 2 এবং 2.5। আপনি যদি একটু জবাব দিতেন যে আপনি আসলে এই বিষয়গুলি নিয়ে কথা বলতেছেন না। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে যে মানে আমি মানে আমাদের দল সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে আমরা একটা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যখন লড়াই করছি তখন সুনির্দিষ্টভাবে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কর্মসূচি নিয়ে আমরা ওটাকে প্রায়োরিটি করে আমরা লড়াইটা করছিলাম। সেই হিসেবে 31 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, মেরামত এবং রূপান্তরের একটা কর্মসূচি গৃহীত হয়েছিল। তার অধীনে আমরা 1 দফা প্রণয়ন করেছিলাম এবং সেই মানে 31 দফার ধারাবাহিকতায় আপনার আমরা আন্দোলন, তারপরে নির্বাচন, মাঝে অভ্যুত্থান হয়েছে এবং নির্বাচন পরে সরকার, এই ধারাবাহিকতা আমাদের মানে একটা রাজনৈতিক সিদ্ধান্ত আকারে ছিল। তো সেই জায়গা থেকে আমরা যেহেতু সংস্কারটা বাস্তবায়নও করতে হবে এবং আমরা যে 31 দফায় মানে ঐক্যবদ্ধ হয়েছিলাম সেখানেও কিছু কিছু পার্থক্য ছিল। পরবর্তীকালে যখন জুলাই জাতীয় সনদ হয়েছে সেখানেও পার্থক্য ছিল, কিন্তু ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতেই ট্রানজিশনটা করতে হবে এই বিষয়ে আমরা আমাদের দলের দিক থেকেই প্রথম উচ্চারণ করেছিলাম। কারণ আমি তো যা চাই সেটা সর্বোচ্চটা মানে পেতে হলে তো আমাদেরই সরকার গঠন করতে হবে। যখন আমরা সেটা পারছি না, তখন আমরা যখন অন্য বিভিন্ন পক্ষ মিলে একটা কাজ করছি, তখন সেখানে ন্যূনতম কনসেনসাস শেষ করি। তো ধারাবাহিকতায় যখন এই পর্বে আমরা জুলাই জাতীয় সনদ করলাম, নির্বাচন করলাম, সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্তের কারণে আমাদের দলের পক্ষ থেকে আমি সরকারে যোগ দিয়েছি। সরকারের একটা কাঠামো আছে, সেটা হচ্ছে আপনি যখন একটা ক্যাবিনেটে যোগ দেন, ক্যাবিনেটের বাইরে আপনি কিন্তু আপনার ইচ্ছে মতো কথা বলতে পারেন না। মানে অর্থাৎ এটা ন্যূনতম একটা ডিসিপ্লিন। এটা এই জায়গা হচ্ছে আপনি ক্যাবিনেটের কথা বলবেন, আপনি আপনার যা মতামত সেটা আপনি ক্যাবিনেটের ভেতরে দেবেন। এখন সেই কারণেই আমার পক্ষে তো আসলে মানে সরকারের ভাষ্য ছাড়া আলাদা করে আমাদের দল আমাদের বক্তব্য দিচ্ছে। কিন্তু সাকিব এখানে একটা কথা আছে, আমরা যে আওয়ামী লীগ দল বক্তব্য দিচ্ছে, এখন দলরে তো আমরা পাই না। আমি তো তারেক রহমান সাহেবরে পাইতেছি না একটা প্রশ্ন করার জন্য। না আমি বলছি যে না, ওই দল না, আমার দলের কথা বলছি। না, আমি তো গণসংহতি আন্দোলন করি, ক্যাবিনেট প্রধানের কথা কইতেছি। কিন্তু আমরা যে আওয়ামী লীগের আমলে সব মন্ত্রীদের বা কোনো মন্ত্রীকে পাইলে, আপনি সাক্ষী কারণ আপনি এগুলির মধ্যে অনেকগুলিতে পার্টিসিপেট করছেন, কোনো মন্ত্রীকে পাইলে আমরা যে আল্লাহর দুনিয়া সব প্রশ্ন তারে করতাম যে এইটা কেন হইছে, ওইটা কেন হইছে। আপনি আমাকে করেছেন, তো আপনি আমাকে করেছেন, আমি যতটুকু জানি সেই যতটুকু অনুযায়ী জবাব দেওয়ার চেষ্টা করছি। কিন্তু যেটা সাধারণভাবে একটা গাইডলাইন আছে যে প্রত্যেকটি মন্ত্রণালয় যার দায়িত্ব সেই জায়গা থেকে কথা বলবে। আমি যখন আপনার সামনে আজকে মিডিয়ার সামনে এসেছি, তখন সরকারের পলিসিকে, যেহেতু আমি সরকারে আছি, সরকারের পলিসি কি এই বিষয়ে সেই বিষয়গুলো বলাইটাই তো আমার কর্তব্য। সরকারের বাইরে তো আসলে বক্তব্য দেওয়া ক্যাবিনেট মেম্বার কিংবা মন্ত্রিসভায় যে একজন সদস্য আছেন অথবা যুক্ত আছেন, আমরা ফুল মিনিস্ট্রির দায়িত্বে না থাকলেও, তো সেটা তো তাকে তো সেটাই করতে হবে অবশ্যই। যাই হোক, আমি আমার রাজনৈতিক অবস্থান থেকে এবার আমি বলি, আমার রাজনৈতিক অবস্থান থেকে, যেমন ধরেন আপনি যদি বলেন যে হাম নিয়ে কথা বলা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির বিষয়, এটা তো সরকার বলবে এবং সরকারের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন, এই বিষয়ে সরকারের পলিসি। এটার জন্য আই এম নট এন্টাইটেলড টু টক। দর্শকের কিন্তু আপনি যদি বলেন যে
হামের মৃত্যুর বিষয়, সেটা তো সাধারণভাবে সরকার নিজেই দুইটা মাত্র, আমি আপনার কথা বুঝতে পারছি, দুঃখ প্রকাশ করা এটা করেছে। আমাদের দুইটা আর আমাদের যদি আপনি বলেন যে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে পজিশন থেকে, হ্যাঁ। এটা আমাদের বলার জন্য গণসংহতি আন্দোলনের নেতৃত্ব আছেন, আমাদের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী, নির্বাহী সমন্বয়কারী, তারা বিভিন্ন সময় কথা বলছেন এবং তারা তাদের পজিশনগুলো জানাবেন। আমাদের বিশ্বকাপ ফুটবল চলছে, বিশ্বকাপ ফুটবল দেখার জন্য দর্শকরা যেতে চাচ্ছে, এটা নিয়ে একটা আসলে কনফিউশন ছিল, আপনি প্রশ্ন করাতে আমি উত্তর দিতে পারলাম। দেখেন দর্শকরা কি বলতেছেন আপনাকে দেখে, একটা শোনায় আপনাকে নিয়ে কি বলতেছেন। যে দর্শকরা হচ্ছে বিশ্বকাপ ফুটবল না দেখে যারা আমাদের সঙ্গে আছেন তাদের ধন্যবাদ, কারণ আমরা মাননীয় প্রতিমন্ত্রী জনাব জোনায়েদ সাকিকে সবসময় পাই না, তাই আমি একটু লম্বাও করতেছি অনুষ্ঠানটা। দর্শকরা বলতেছেন এই জোনায়েদ সাকিকে টক শোতে ঝড় তোলার জন্য আবার দেখতে চাই, সরকার পরিচালনাতে না। উনারা প্রথম বিষয় হচ্ছে যে কারণ টক শোতে না সাকিব, আমি বলি ব্যাপারটা আসলে কি, মানে সরকারের পক্ষে থাকা, সরকারের বিরোধিতা করার লোক কিন্তু অনেক থাকে, কিন্তু আপনি জানেন যে আমরা যখন আজকে থেকে না তো 2011 সাল থেকে আপনাকে টক শোতে আনতে হইলে আমাদের, মানে আমি একজন টক শো করি এরকম বলে বলি যে আমরা কিন্তু একটা বিশেষ বিষয় ভিত্তিক আনতাম, যেটার মধ্যে থেকে আপনি আসলে অনেকগুলি কথা বলবেন, যেগুলি আবার অনেকগুলি কথা বলা হবে পরে, এটা আসলে মিসিং। এবং কেউ কেউ আপনার সঙ্গে তারস্বরে আপনার উপরে ঝাঁপায় পড়বে, ওইটাও একটা দেখা, আপনি কাউন্টার দিবেন, ওইটাও একটা খুব মিসিং আসলে। যাই হোক, সেটা তো সেটা আমি নিজেও মিস করি, কিন্তু যে জায়গাটা বলি যে আমি গত 4 মাসে কিংবা এই সময়টাতে মূলত আসলে আমি যে দায়িত্ব নিয়েছি সেই জায়গাটা বোঝা এবং সেটাতে কাজ করা, এবং যেহেতু এই প্রথম সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি যে মন্ত্রণালয়ে কাজ করি এটা নিয়ে বিশেষ কথা বলা হলো না, যে আমরা প্রায় দায়িত্ব পেয়েছিলাম তখন 1333টি প্রকল্প চলমান ছিল, যার মধ্যে 1150টি এই অর্থ বছরেও এডিপিতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যুক্ত আছে, এবং নতুন আরো 1270টি প্রকল্প সবুজ পাতায় এসছে, যেগুলো আসলে মূলত গৃহীত ছিল। এখন এই সব প্রকল্প প্রায় 24 আপনার প্রকল্পে আলাদা করে কথা বলবো। আওয়ামী লীগে বলে একটা কথা প্রচলিত ছিল যে যত প্রকল্প তত পয়সা, আপনিও একই মডেলে আছেন কিনা, আপনি অনেক বড় লোক হচ্ছেন কিনা, আমরা খোঁজ খবর। সেই কাজটা করতে গিয়ে আমাকে মানে অধিকতর ব্যস্ত থাকতে হয়েছে, সেটা কি করছি সেই বিষয়ে বরং বলে নেই, তারপর আপনি বাকি প্রশ্ন। আচ্ছা, একটু দ্রুত যদি শেষ করে দেন, আমরা একটু দ্রুত শেষ করি। এই যে 2400 প্রকল্পের কথা বললাম, প্রথম আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এগুলো রিভিউ করতে হবে, বিশেষত ওই চলমান প্রকল্পগুলো 1333টি প্রকল্প, তার মধ্যে আমরা যথাসম্ভব রিভিউ করছি, কিন্তু এর অনেকগুলো প্রকল্প 60% উপরে যেগুলো কাজ হয়ে গেছে, বাস্তবায়ন হয়ে গেছে, অর্থ ব্যয় হয়ে গেছে, সেগুলো চাইলেও এখন পুরোপুরি বন্ধ করার সুযোগ নেই। ফলে এগুলোকে যথাসম্ভব রেশনালাইজ করে, যৌক্তিক করে আমরা শেষ করার চেষ্টা করছি। অন্যদিকে এর নিচে যেগুলো আছে, বিশেষত 1 থেকে 50 ভাগ কিংবা 30 ভাগের নিচে যেগুলো আছে, সেই সব প্রকল্পগুলোকে নতুন প্রকল্পের সাথে কিভাবে আমরা মার্জ করাতে পারি, ইন্টিগ্রেট করাতে পারি, রিস্কোপ করে ফেলতে পারি, মানে অর্থাৎ এটাকে নতুন করে সাজিয়ে নেওয়া, সেই জায়গাটাতে আমরা মনোযোগ দিচ্ছি। এবং এই নতুন যে সবুজ পাতার প্রকল্প, সেগুলো যেহেতু অল্প সময়ের মধ্যে আমাদের বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় এই সবুজ পাতা তৈরি করতে হয়েছে, এইটাকে আমরা এখনো কাজ করছি, যে ইস্তেহারের পরিকল্পনা এবং বাজেটে যেটা অনেকটা প্রতিফলন আছে, সেইটা অনুসারে যাতে নতুন করে সমস্ত প্রকল্পগুলোকে পুনর্বিন্যস্ত করা যায়। এবং এই ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে ভ্যালু ফর মানি, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এনভায়রনমেন্টাল কনসিডারেশন এবং জব ক্রিয়েশন, এগুলো হচ্ছে প্রায়োরিটি। এইগুলোর মধ্য থেকে প্রকল্পগুলোকে যাচাই বাছাই করে তাকে রিস্কোপিং করে একটা জায়গায় দাঁড় করানো, যাতে করে 5 বছর ব্যাপী আমরা কি করব সেইটা, এই পরিকল্পনাটা যেটা তৈরি করা হয়েছিল সেখানে প্রকল্পের মধ্যে সেটা প্রতিফলন ঘটানো যায়। ঠিক আছে, আমার মনে হয় যে আমরা আপনাদের পরিকল্পনাগুলি নিয়ে এবং পরিকল্পনাগুলি কাদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে সেটা নিয়ে নিশ্চয়ই আরেকদিন কথা বলার, মানে আরেকদিন বলবো। তবে একটা কথা বলি যে ড্যাশবোর্ড তৈরি হচ্ছে, প্রত্যেকটি প্রকল্পের অগ্রগতি খুব দ্রুত দেখা হবে, এবং কিভাবে প্রকল্প বাস্তবায়ন সমস্যাগুলো দূর করা যায় এবং টাইম বাউন্ড, সময় এবং ব্যয়সীমার মধ্যে প্রকল্প সম্পন্ন করা যায়, সেইটার জন্য আমরা একটা রূপরেখা তৈরি হচ্ছে, এবং এগুলো অনেকগুলো ইনভেস্টিগেশনের মধ্যে তৈরি হয়েছে, সেইটা খুব দ্রুতই বাস্তবে চেহারা শেষ দুইটা প্রসঙ্গ 1 মিনিট করে একটু কথা শুনতে চাই। একটা হচ্ছে যে গণভোটের ফল মেনে নিয়ে বিএনপি এবং আপনারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নেন নাই, অথচ জামায়াত এবং অন্য জোট সঙ্গীরা শপথ নিয়েছে। এই সংবিধান সংস্কার পরিষদে যে শপথ নিতে হবে সেটা তো আপনারা আগে থেকে জানতেন, তারপর আপনারা নিলেন না কেন? অনেকবার অনেকের মুখে শুনেছি, আপনার মুখেও একটু শুনতে চাই। সংবিধান সংস্কার পরিষদের প্রথম বিষয় হচ্ছে যে পুরো ট্রানজিশনটাকে
আপনি খেয়াল করে দেখবেন যে যখন থেকে এই 5ই আগস্টের পর থেকে অন্তর্বর্তী সরকার গঠিত হলো, তারপর থেকে আমরা যে কথাটা বলেছি যে এই যে আমরা একটা উত্তরণ পর্বে আছি, এই গণতন্ত্রের উত্তরণ পর্বটা আমাদের সম্পন্ন করতে হবে একটা পলিটিক্যাল কনসেনসাসের মধ্য দিয়ে। কনসেনসাস মানে ওই জাতীয় ঐক্যমত্য ছাড়া আমরা কোনো একটা একক দল যদি নিজের মতো করে এইখানে আসলে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাই, তাহলে ডিসইউনিটি তৈরি হবে, যেটা এখানে দেশকে একটা সংকটের, গভীর সংকটের মধ্যে ফেলতে পারে। তো জাতীয় ঐক্যমত্য যদি ভিত্তি হয়, তাহলে যে কোনো সিদ্ধান্তটাই জাতীয় ঐক্যমত্যের জায়গাতে আসা দরকার। এখন আমার তো একটা মত থাকতেই পারে, আমাদের মত যা ছিল আমরা তো দিয়েছি, তার যৌক্তিক জায়গাগুলো আমরা ব্যাখ্যা করেছি, আমাদের দল সেটা এখনো হোল্ড করে। কিন্তু যেখানে এসে ন্যূনতম ঐকমত্য হচ্ছে, সেটাই তো কেবল বাস্তবায়ন হবে। বাস্তবায়ন তো হবে যারা জনগণের রায় পাচ্ছে। কথা ছিল যে আমাদের কথা ছিল যে আপনারা দুইটা শপথ নেবেন, সেটার ব্যাপারে আপনারা আপত্তি জানান নাই। এরকম কোনো কথা তো হয় নাই, কারণ বিএনপি তো এই বিষয়ে ঐকমত্য হয় নাই। আমাদের প্রস্তাব ছিল, কিন্তু আমাদের প্রস্তাবে যদি বিএনপি যারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তারা তো এটা আগেই ঐকমত্য ছিল না। আগে কিছু বলেন নাই, ফলে আগে কিছু বলেন নাই। সালাউদ্দিন সাহেব আমি বলেছি না আমি বলেছি কে কি বলেছে সেটা পরের প্রশ্ন। আমি এটা সংসদেও বলেছি যে যেদিন এই রূপরেখা ঘোষণা করেছে মানে ঐকমত্য কমিশন, সে তার পরের দিন একটা প্রেস ক্লাবে একটা আলোচনা, যেখানে আমার পাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ছিলেন, বিএনপির তৎকালীন মহাসচিব, বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রী। তিনি তার পাশে থেকে আমি বলেছি যে এই যে ঐকমত্য কমিশন যে একটা একতরফা ভাবে একটা চাপিয়ে দিল, তাতে আমাদের রাজনৈতিক যে প্রস্তাবনা সেটা গৃহীত হলেও এটা যেহেতু ঐকমত্য নয়, সেই কারণে এটা একটা সংকটের সৃষ্টি করবে। ওকে, আমাদের একজন দর্শক ইটস আলমাস শফি, উনি খুব একটা মজার মন্তব্য করেছেন। উনি বলেছেন, আরে খালেদ ভাই, সবাইকে যদি সরকারের বিরুদ্ধে নিয়ে আসতে চেষ্টা করেন, তাহলে সরকার কে চালাবে? আপনি তো চালাবেন না শিওর। ভালো বলছেন ভাই। আচ্ছা, আমাদের হচ্ছে একেবারে শেষ দিকে আমরা আসি যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা। জি বলবেন। একটা লাস্ট কথা বলতে চাচ্ছি, মানে আমার দিক থেকে এই প্রশ্নে। দেখুন, আমরা একটা সন্ধিক্ষণে আছি, সেটা আপনি আমার সাথে একমত হন না হন, আমরা মনে করি যে আমরা আমাদের জাতীয় জীবনে একটা সন্ধিক্ষণে আছি, যেখানে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে বিপর্যস্ত করা হয়েছিল, অর্থনীতিকে প্রায় ধ্বংসের জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, এইখানে আমাদের সমাজ সংস্কৃতির মধ্যে একটা বড় আকারের বিভাজন তৈরি করা হয়েছিল। এবং এই ক্ষেত্রে এর যে মানে একটা পুনর্গঠন, জাতীয় পুনর্গঠন, এই পুনর্গঠনটা আমাদের দলের একার পক্ষে সম্ভব না। এবং এমনকি বিএনপির মতো বৃহৎ দল যারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তারাও এককভাবে এটা পারবে না। ফলে যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা ঐক্যের কথা বলছেন, এবং এই যে জায়গাটা গুরুত্বপূর্ণ যে তারা এটা উপলব্ধি করেন এবং তারা এই জাতীয় আমি পরের প্রসঙ্গে আপনি গেলাম না, আপনার কথা আমি বুঝতে পারছি। আপনি যদি একদম শেষ করে দেন, আপনি বলছেন যে বিভাজনটা সৃষ্টি করা হয়েছিল, যে একটা হুতু তুটসির মতো একটা উই আর দে তৈরি করা হয়েছিল, সেই জায়গাটা থেকে আমরা একটু উত্তরণ ঘটলাম। আমরা যদি উত্তরণই ঘটে থাকে, আমাদের সাংবাদিকরা এখন খুনের মামলায় জেলে, আমাদের উমুক ব্যবসায়ী সে আবার বাইরে, আরেক ব্যবসায়ী আবার ভিতরে, এর বিরুদ্ধে হচ্ছে খুনের মামলা, তার বিরুদ্ধে হচ্ছে 21 পুরস্কার, মানে তার জন্য দেওয়া হচ্ছে 21 পুরস্কার। মানে এগুলি ক্যান, মানে এই পিক এন্ড চুজ, মানে এইটা ক্যান, মানে এবং এই বিভাজনটা আর কতদিন? একদিকে প্রধানমন্ত্রী বলতেছেন যে আমার পিঠের ব্যথা তো ভালো হবে না আমি যদি আরেকজনকে এখন কামড়াই দেই বা আরেকজনকে আমি মারি, কিন্তু আমি তো বাস্তবে এটা প্রমাণ দেখতে পাচ্ছি না ভাই। বাস্তবে তো এটা সম্পূর্ণ উল্টাটা দেখতে পাচ্ছি। আপনি দেখেন 2টা বছর হয়ে গেছে, আপনি 2 বছরের মধ্যে আপনি জেলখানা যাদের রাখছেন, তারা আপনি অন্তত ভালো করে জানেন, তারা কেউ আমার বন্ধু না। সরকার কিন্তু এই সরকারের কিন্তু 4.5 মাস হয়েছে না, সরকার তো আরো বেশি করে মানে যে মামলা না সেরকম আরো 10টা মামলা দিতেছে রে ভাই। আপনি দেখেন এগুলি, এই যে দেখেন, এটা হইতে পারে যে এটা কোইন্সিডেন্স যে নদীতে 4 জনের লাশ পাওয়া যাবে, 4 জনই হচ্ছে অন্য দল করতো, মানে এটা হইতে পারে? দেখুন, আমি আবারও বলি পরিষ্কার ভাবে যে এই সরকারের নীতি ছিল জাতীয় ঐক্যমত্য, বিভাজনের বদলে ঐক্য, এবং মানে এর উপরেই দাঁড়িয়ে আছে এই পলিটিক্যাল ট্রানজিশনটা, এর উপরেই ঘটতে হবে। এর যদি ব্যত্যয় ঘটায়, হলে তো সরকারকে সেটা জবাবদিহি করতে হবে। কেবল তাই নয়, মানে এটা নিয়ে তার মানে সরকারকেও তো আসলে মানে তার উপরে দায় এসে পড়বে। ফলে তার জনগণও সেইভাবেই সেটা বিচার করবে। ফলে আমার মানে ধারণা যে সরকার প্রধান এই বিষয়ে সচেতন আছেন, এবং এই বিষয়গুলো কত দ্রুততার সাথে তাদের ঘোষিত পলিসির উপরই দাঁড়াবে, সেই বিষয়ে তারা যথেষ্ট মানে চেষ্টা অব্যাহত আছে, সেটা আমি কিছুটা ভেতর থেকে দেখতে পাই। কিন্তু এখানকার বাংলাদেশের পরিস্থিতিটাই এমন যে এই পরিস্থিতিতে মানে বদল ঘটানোর কাজটি
বেশ মানে কষ্টসাধ্য এবং কিছুটা ধীর গতির। 35টা ফলে এই প্রক্রিয়া কত সাকিব ভাই কত দ্রুত এইটা ঘটানো যাবে, এক্সেলারেট করা যাবে, সেই জায়গাটাতে সরকার সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে। সাকিব ভাই 35টা টেলিভিশন, মানে 35টা টেলিভিশন মানুষ দেখে, বা আমি মনে করতে পারলাম না দেখে যে 35টা টেলিভিশন, তার মধ্যে বিটিভি টিভি তো আসেই। এর মধ্যে থেকেও শেখ হাসিনার মনে হয়েছিল তারেক রহমান সাহেবের ভাষণ যদি শোনানো হয় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। এই সরকারও তো তাই মনে হইতেছে। ভাই শেখ হাসিনার ভাষণ শোনায় কি হবে? শেখ হাসিনা তো 35টা টেলিভিশনে নিজেরা দেখাইতো, আমার কাছে ছবি আছে, আপনারাও অনেকবার দেখাইছিলাম যে আমাদের যে, মানে আমি যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করতাম, এখানে 16টা টেলিভিশনে একসাথে শেখ হাসিনা শুধু একটা টেলিভিশনে আমাদের দেখা যেতেছে, তাও এটা জোর কইরা, মানে আমার যারা অফিসের লোকজন ছিল তারা বলতো এটা হয় নাকি, আমি বলছি হইলেই হয়। কিন্তু ব্যাপারটা একটা কাস্টমে দাঁড়া গেছিল, সব জায়গা দিয়ে শেখ হাসিনার কথাই দিতে হবে, শেখ হাসিনার কথাই ইয়া করা হবে। এরপরেও এখন শেখ হাসিনার কথা শোনানো যাবে না, এটা আবার জাহিদুর রহমান, ডাক্তার জাহিদুর রহমান তথ্য উপদেষ্টা এটা বলতেছেন। এটা কেমন কথা? শেখ হাসিনার কথা শোনা যাবে কি যাবে না এটা জনগণ ঠিক করুক। না, এটার ব্যাখ্যা নিশ্চয়ই তিনি দায়িত্বপ্রাপ্ত তিনি দিতে পারবেন। আমার সাধারণভাবে মতামতটা বলি, যে একটা প্রেক্ষাপট আছে কিন্তু, মানে বাংলাদেশের মানুষের মধ্যে যে, মানে যাকে বলে যে রক্তের দাগ এখনো শুকায়নি, মানে এই যে 24-এর 5ই আগস্ট পর্যন্ত যা ঘটলো, মানে গুম খুন, রক্তের দাগ কিন্তু শুকায় না, রক্তের দাগ 100 বছর আরো তাজা হয়। অর্থে যে আপনাকে একটা, এখন কিছু কিছু জায়গায় তো রক্তের দাগ শুকায়, আমরা দেখতে পাচ্ছি রক্তের দাগ এমনই শুকায় যে সংসদে মানে আমরা দেখতে পাই যে মানে এত ভালোবাসা, রক্তের দাগ কিন্তু খুব শুকায় সাকিব ভাই। আপনার সেটা জায়গাটা হচ্ছে যে একটা হিলিং প্রসেসও আছে সামাজিক ভাবে। আপনি যখন একটা রাজনৈতিক উত্তরণের দিকে যান, সেই উত্তরণের মধ্য দিয়ে একটা সমাজের মধ্যে একটা হিলিং জায়গা তৈরি হয়। তো সেই হিলিং প্রসেসটা হচ্ছে, আপনি যদি প্রতিশোধ পন্থাকে পথ অবলম্বন করেন, তাহলে এটা মানে হিলিং না হয়ে বরং প্রতিশোধ আরো স্থায়ী হবে এবং মানে বিভাজন আরো গভীর হবে। আর আপনি যদি ঐকমত্য এবং বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে এগিয়ে যেতে চান, তাহলে ওই হিলিং প্রসেসটা সময় নেবে কিন্তু এগিয়ে যাবে। তো সেই জায়গাটাতে কিন্তু দুটো ভারসাম্যই রাখার বিষয়। এখনো শহীদরা বিচারের জন্য, তার পরিবারগুলো, শহীদদের হত্যার তাদের বিচারের জন্য পরিবারগুলো অপেক্ষা করে আছে। সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে এখানে যে প্রেক্ষাপটটা আছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু পলিটিক্যাল হিসেব নিকেশ গুলো করতে হবে। আপনি হয়তো গ্রামাটিক্যালি একটা জিনিস বলতে পারেন, কিন্তু কনটেক্সটও কিন্তু বিবেচনায় রাখা বিচারের সঙ্গে শহীদদের বিচারের বা যাদের এখানে মারা গেছে, শুধু মারা তো যায় নাই, কারো চোখ নষ্ট হয়ে গেছে, কারো জীবন তো আর আগের মতো নাই। আপনি যতই টাকা দেন তার একটা পা কাটা গেছে, আমার যে 20 বছর 21 বছর 19 বছরের বাচ্চাটার যার একটা চোখ নষ্ট হয়ে গেছে, 2টা চোখ নষ্ট হয়ে গেছে, যার একটা মাথায় আঘাত পাইছে অনেকগুলি, তার জীবন তো আর আগের মতো হবে না। আপনি যতই টাকা দেন, যতই তারে পুনর্বাসন করেন, যতই তারে যাই কিছু করেন, এটা তো হবে না। এইটা তো এর বিচার তো হইতেই হবে, কিন্তু এর বিচারের সঙ্গে শেখ হাসিনা ভাষণ, মানে শেখ হাসিনা ভাষণ প্রচার করলে আমরা সবাই আবার শেখ হাসিনার কথায় মুগ্ধ হয়ে আমরা তার কথা শুনে ফেলবো। অনেক তো শুনছি আমরা তার কথা, এমন তো না নতুন শুনতেছি, তাই না? আমার পয়েন্ট ছিল হচ্ছে সেইটা, এত ভয় কিসের? মানে আমাদেরকে 35টা টেলিভিশন দিয়ে 35 আমি এগেইন গভর্নমেন্ট পলিসি বলতে পারি, গভর্নমেন্টের পলিসি বলতে পারি। নির্বাচিত হওয়ার প্রথম সাক্ষাৎকার, যে প্রেস কনফারেন্সে, মানে তখনও তিনি শপথ নেননি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মানে এনশিওরিং রুল অফ ল, মানে এই রুল অফ ল প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, সেইটা হচ্ছে এই সরকারের পলিসি। এখন সেটাই কিন্তু সমাজের মধ্যে ন্যায়, অর্থাৎ এইটা যতই করবেন ঠিকঠাক মতো করবেন এবং আইন যত মানে মোটামুটি ন্যায় বিচারের উপর দাঁড়িয়ে থাকবে, যদি ভালো হয় তাহলে ন্যায় বিচার সমাজকে হিলিং করে দেয়। সেই ন্যায় বিচারের পথ প্রশস্ত করাটাই সরকারের দায়িত্ব। সরকার যদি সেই ক্ষেত্রে কোন রকম মানে সেটা এনশিওর করতে কোনোভাবে তার কি বলে যে ব্যত্যয় ঘটে, সেটার দায় এবং জায়গা তো সরকারের উপরে পড়বে, এবং সেটা নিশ্চয়ই সরকারের জন্য ভালো হবে না। কাজে সরকারের দিক থেকে এটা কিন্তু তার একটা দায় আছে, কিভাবে দ্রুত রুল অফ ল প্রতিষ্ঠা করা যাবে এবং একটা সমাজের মধ্যে ওই ঐক্যের পথটা, যেটা এই গভর্নমেন্টের পলিটিক্স এবং লাইন, সেটা কিভাবে প্রসারিত